আমার কথা না বাড়াই একটা কবিতা পুরোটাই শেষ করব এবং অনেক ডিটেলস আলোচনা আছে। আশা করি ক্লাসটা ইজ গোয়িং টু বি এনজয়েবল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই এবার তো যেহেতু এমসিকিউ সিস্টেমে কোশ্চেন হবে, হুম, তাহলে এর আগে যে সিস্টেম ছিল প্রিলিতে শুধুমাত্র পাশ করলে হচ্ছে রিটেন দেওয়া যেত। হুম। তো এখন তাহলে কি প্রাইমারির মতো টোটাল মার্ক হিসাব করে রাখা হবে, না সিস্টেমটা কেমন হতে পারে স্যার? এখানে দুইটা মতামত আছে। মানে এটা এর আগেও ক্লিয়ার করছি, আগের ক্লাসগুলোতে হয়তো দেখেন নাই। আপনি জি এখন স্যার, নতুন ভর্তি হয়েছেন, আগের ক্লাসগুলো দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। আরেকবার একটু ছোট করে বলি। একটু সংক্ষেপে স্যার বলবেন, আমি সেটা ক্লাস হচ্ছে, হয়তো সেটা এখানে আমার দুইটা শোনার পরে। মতভেদ আছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে শুধুমাত্র সাবজেক্টিভে ভালো মার্কস তোলা লাগবে, সাবজেক্টিভের মার্ক দিয়ে জব হবে, আর জেনারেলে জাস্ট 40-এ পাস, সে অনুযায়ী পাস করা লাগবে, এরকম একটা মতামত আছে। আর দুই নাম্বার মতামত সেটা হচ্ছে, যেহেতু এবার রিটেন নাই, শুধুমাত্র এমসিকিউ, তাই দুইটাতেই সর্বোচ্চ মার্ক যারা তুলবে তারা মূলত জব। জি, দুইটা মতামত আছে, এখন দেখা যাক সেটা সার্কুলারে আগেই এটা প্রজ্ঞাপন জারি হবে ইনশাল্লাহ, সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, চলেন আমরা টু দ্য পয়েন্ট আলোচনায় চলে যাই। আজকে অন্য কিছুই নয়, আজকে একটা রাইটার আমরা পড়বো, পিবি শেলি, এবং হচ্ছে তার বিখ্যাত কবিতা ও টু দ্য ওয়েস্ট উইন্ড। হ্যাঁ, তো পিবি শেলি, পার্সি শেলি। হ্যাঁ, শুরুতেই আমাদের একটা ধারণা ছিল শেলি যেহেতু নাম অবশ্যই মেয়ে হবে, তাই না? কিন্তু না, অরিজিনালি সে হচ্ছে একজন ছেলে, এবং তাকে ইংরেজি সাহিত্যের রেভলিউশনারি পয়েট বলা হয়। হ্যাঁ, দুইটা এই জায়গাতে কনফ্লিক্ট বেঁধে যায়, রেবেল পয়েট নাকি রেভলিউশনারি পয়েট। বিষয়টা ক্লিয়ার করি, রেবেল পয়েট বলা হয় লর্ড বাইরনকে, হ্যাঁ, আর রেভলিউশনারি পয়েট বলা হয় পিবি শেলিকে বা পার্সিবিসি শেলিকে। আচ্ছা, আর তার ওড টু দা ওয়েস্ট উইন্ড আজকের আমাদের আলোচনার টপিক। তো ওড এই জিনিসটা কি, এটা তো আপনারা বরাবরই জানেন। ওড ইজ এ লিরিক্যাল পয়েম দ্যাট স্টার্টস উইথ সামওয়ানস অ্যাগনি অর প্রেইজ অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশন। তো ওড হচ্ছে একটা লিরিক্যাল, মানে কি গীতি কবিতা, যেটা কিনা সামওয়ানস অ্যাগনি অর প্রেইজ, কারণ হচ্ছে মনের ক্ষোভ দুঃখ বা দেখা যাচ্ছে যে কারোর প্রতি প্রশংসা, এগুলো দিয়ে শুরু হয়, অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশন, এবং সান্ত্বনা দিয়ে মূলত শেষ হয়। তো এটাই হচ্ছে ওড। আচ্ছা, তো পিবি শেলির ইয়ে থেকে, বায়োগ্রাফি থেকে, লাইফ ডিউরেশনটা মনে রাখবেন, 1792 থেকে 1822, 1792 থেকে 1822, এটুকু মনে রাখলেই হবে। এক্সাক্ট ডেট মনে রাখার দরকার নেই, সালটা মনে রাখলেই হবে, 1792 থেকে 1822। এবং তিনি হচ্ছে রোমান্টিক এজের কবি, রোমান্টিক এজের সেকেন্ড জেনারেশনের কবি। ফার্স্ট জেনারেশন ইনক্লুড ছিলেন হচ্ছে আপনার রবার্ট সাউদি, উইলিয়াম ব্ল্যাক, স্যামুয়েল টেলর কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, আর সেকেন্ড জেনারেশনে যে কবিরা ছিলেন তাদের মধ্যে তিনজন সবচেয়ে প্রলিফিক। সেই তিনজনের মধ্যে একজন হচ্ছে পিবি শেলি বা পার্সিবিসি শেলি, আরো দুইজন আছে হচ্ছে লর্ড বাইরন, অর্থাৎ জর্জ গর্ডন, লর্ড বাইরন, এবং অনেকের ফেভারাইট জন কিটস। এর পরবর্তীতে আমরা জন কিটসে যাবো ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে। তো এই যে পিবি শেলি, তাকে বলা হয় রেভলিউশনারি পয়েন্ট, এবং তার বায়োগ্রাফি থেকে একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে দ্য নেসেসিটি অফ অ্যাথিজম, অর্থাৎ নাস্তিকতার প্রয়োজনীয়তা। মানে বইটা মিনিং এটা, এটার কারণে তাকে ইউনিভার্সিটি থেকে তাকে মূলত বহিষ্কার করা হয়। এই জিনিসটা, এই লাইনটা একটু মনে রাখেন তাহলেই হবে। আচ্ছা, এখানে দেখেন তার লাইফ ডিউরেশনটা দেওয়া আছে, এবং তার প্রফেশন হচ্ছে তিনি একজন পোয়েট ছিলেন, মেইনলি পোয়েট, সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েট। হ্যাঁ, সেকেন্ড জেনারেশন। আচ্ছা, ন্যাশনালিটি হচ্ছে ইংলিশ, রেভলিউশনারি পোয়েট, বিপ্লবী কবি বলা হয় তাকে। পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশনও বলা হয়, বিউটিফুল অ্যান্ড ইফেক্চুয়াল এঞ্জেলও বলা হয়, দ্য অ্যাথেইস্ট অফ ইংলিশ পোয়েট্রিও বলা হয় তাকে। আচ্ছা, এর পরবর্তীতে আহ, তার বিখ্যাত কবিতাগুলা যেমন হচ্ছে ওজিমেন্ডিয়াস, ও টু দ্য ওয়েস্ট উইন্ড, স্কাইলার, দ্য ক্লাউড, অ্যাডোনিস, এই কয়েকটা মোটামুটি বিখ্যাত, এগুলো একটু জানলেই হয়। আচ্ছা, এর পরবর্তীতে তার প্রোজ ওয়ার্ক, ক্রিটিক্যাল ওয়ার্ক, এ ডিফেন্স অফ পোয়েট্রি, এটা গুরুত্বপূর্ণ। আর নেসেসিটি অফ অ্যাথিজম, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট একটু মনে রাখতে হয় যে কোন উইলিয়াম সরি পিবি শেলির কোন সাহিত্যকর্মর জন্য তাকে মূলত ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়, দ্য নেসেসিটি অফ অ্যাথিজম। আচ্ছা, এর পরবর্তীতে তার থিমস, তার মেইন থিমস সেটা হচ্ছে রেভিলিয়ন, মানে বিদ্রোহী একটা ভাব তার ভেতরে মূলত পাওয়া যায়, তিনি চেঞ্জ আনতে চান। আচ্ছা, মানে সবসময় একটা যে রেভলিউশনের মাধ্যমে যে একটা চেঞ্জ আসবে, ওই যার কারণে এই লাইনটা বিখ্যাত হয়েছে,
ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত আসে তাহলে বসন্ত কি দূরে থাকতে পারে? এর মিনিং হচ্ছে অন্ধকার যদি আসে, খারাপ সময় যদি আসে, আলোটা কি দূরে থাকতে পারে? না, অন্ধকারের পরেই আলো আছে, খারাপ সময়ের পরেই ভালো সময়টা আসবে। কিন্তু আমরা কি করি, খারাপ সময়ে আমরা ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড হয়ে যাই, যার কারণে অনেকে সুইসাইডিয়াল যে ইয়েগুলো সেইগুলো চেষ্টা করে, মানে কোথায় লাইফ শেষ করে। বাট ওই যে বলে না, যে সহে সে রহে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলাও এটা কোরআনে বলছেন যে সবরকারীদের সাথেই তিনি আছেন। হ্যাঁ, এবং এই লাইনটাও আছে, দেখেন, কষ্টের পরেই স্বস্তি আছে, কষ্টের পরেই স্বস্তি আছে, সেই লাইনটা এখানেও কিন্তু আছে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। অর্থাৎ গ্রেট ম্যান সব সময় সবাই একই রকম চিন্তা ভাবনা করে। সরি, এখানে কোরআনের সাথে আমি একটু রেফারেন্সটা আছে, তবে গ্রেট ম্যানেরা প্রত্যেকেই, হ্যাঁ প্রত্যেকেই এরকম, মানে থিঙ্কিং গুলো, তাদের আসলে রাইটিং স্টাইলটাই এমন। এবং কবিতাটা উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট একটা রাইটিং স্টাইল। প্রোজ করে কি, ডিরেক্ট লিখে দেয়। হ্যাঁ, প্রোজ যদি থাকতো দেখেন তাহলে কি লিখতো, যে আফটার আফটার ব্যাড টাইমস দ্য গুড টাইমস কামস, মানে এভাবে একটা একটা সোজা সাপটা একটা মানে লাইন দিত। বাট পোয়েটিক যে ডেকোরেশন বা রিটোরিক্যাল, এটাকে রিটোরিক্যাল ডিভাইস বলা হয়, অলঙ্কৃতকরণ। হ্যাঁ, এই লাইনটা হচ্ছে একটা রিটোরিক্যাল ডিভাইস, যে ইফ উইন্টার কামস, যদি শীত আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, বসন্ত কি দূরে থাকতে পারে? এখানে প্রশ্ন করতেছে, বাট এটা রিটোরিক্যাল কোশ্চিন। মানে এই রিটোরিক্যাল কোশ্চিন কাকে বলা হয়, যে কোনো উত্তর পাওয়ার জন্য এই প্রশ্নগুলো করা হয় না, বরং কমপ্লিমেন্ট, নিজের মতামত দেওয়ার জন্য বা অন্যকে প্রভাবিত করার জন্য, পারসুয়েট করার জন্য এই প্রশ্নগুলো মূলত করা হয়। বা নিজের মতামত প্রকাশ করার জন্য এই প্রশ্নগুলো করা হয়। তো এটাকে বলা হয় হচ্ছে রিটোরিক্যাল কোয়েশ্চেন বা রিটোরিক্যাল ডিভাইসেস, আমরা এর আন্ডারে আনতে পারি। আচ্ছা, তো চলেন আমরা কবিতাটা পড়বো। হ্যাঁ, আজকের যে কবিতাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কবিতা। তার আগে আমাদেরকে যেহেতু রোমান্টিক এজ, হ্যাঁ, রোমান্টিক এজের যে একটা ফিচার্স জানা লাগবে। হ্যাঁ, রোমান্টিক এজের এর আগে ক্লাসে আমি ফিচার্স বলে দিছি, কারণ মনে আছে, বলতে পারবেন রোমান্টিক যুগের যে একটা ফিচার্স, যে কয়টা পারেন? ফিরোজুল আলম। স্যার স্যার প্রথমে নেচারের নেচারের মানে নেচারের কাছাকাছি থাকা, তারপর হচ্ছে কমন। ইংলিশে লাভ ফর নেচার। ও ইয়েস স্যার, লাভ ফর নেচার, অ্যাডহিয়ারেন্স টু Love for কমন ম্যানস mankind. ল্যাঙ্গুয়েজ, এইগুলো স্যার। কবির হাসান। সুপারন্যাচুরালিজম, To simple language. সিম্পলিসিটি, সিম্পলিসিটি। হ্যাঁ, Simplicity. সেন্সুয়াসনেস, সাবজেক্টিভিটি, The poet should be close to nature. রোকসানা ইসলাম। ইমাজিনেশন, ইমাজিনেশন, ঠিক আছে। রোকসানা রোমান্টিক ইসলাম। মুভমেন্ট, ফ্যান্সি, এসকেপিজম, সিরাজুম মনিরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, সাবজেক্টিভিটি, তারপরে রুরাল সেটিং, রুরাল, তারপরে হচ্ছে রুরাল সিটি, এটা কেমন হয়ে গেল? না রুরাল সেটিং, ও রুরাল সেটিং, আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে সাবজেক্টিভিটি, সাবজেক্টিভিটি, লাভ ফর হাই ইমাজিনেশন, হ্যাঁ, লাভ ফর নেচার, লাভ ফর অবজেক্ট, লাভ ফর অবজেক্ট, বিষয়টা এমন না। লাভ ফর বিউটি, হ্যাঁ, লাভ ফর বিউটি, সেন্সুয়াসনেস। আচ্ছা, বিষয়টা হচ্ছে আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন অন অফ করেন সবাই। বিষয়টা হচ্ছে রোমান্টিক এজের অনেক গুরুত্বপূর্ণ ফিচার্স আছে, যেমন হচ্ছে লাভ ফর মেডিভেলিজম, সাবজেক্টিভিটি, লাভ ফর নেচার, লাভ ফর বিউটি, সেন্সুয়াসনেস, আর তারপরে হচ্ছে আপনার হচ্ছে হাই ইমোশন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি বলে, এক্সট্রিম ইমোশন, হাই ইমোশন বলতেছে। তারপর হচ্ছে হাই ইমাজিনেশন। আচ্ছা, তারপরে আরো আছে আপনার হচ্ছে যে রেবিলিয়াস অ্যাটিটিউড, যেমন হচ্ছে যেটা কিনা আমাদের পিবি শেলির মধ্যে পাওয়া যায়। আর স্কেপিজম, সেটা পাওয়া যায় জন কিটসের মধ্যে। মানে এক এক রাইটারের মধ্যে এক এক বিষয় পাওয়া যায়। আচ্ছা, এখন দেখেন এই যে রাইটাররা ছিল,
প্যান্থেইজমটা ওটা তো রাইটিং স্টাইল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, প্যান্থিজম। ওইটা ফিচার্স এর মধ্যে পড়ে না, ওইটা রাইটিং স্টাইলের মধ্যে পড়ে। হ্যাঁ, একটা স্পেসিফিক রাইটার যেটা কি আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আন্ডারে আনতে পারি। আচ্ছা, তো দেখেন এই জিনিসটা আসলে ফিচার্স টাইম কেন বললাম, আসলে এই যে এক এক রাইটার, হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে জন কিটস পর্যন্ত এক এক রাইটারের মধ্যে আমরা এক এক ফিচার্স পাবো। এরা এক একজন এক এক গুণে গুণান্বিত, কেউ কাউকে কপি করে নাই। হ্যাঁ, তবে হ্যাঁ, প্রকৃতিকে তারা আলিঙ্গন করছে ঠিক আছে, কিন্তু প্রকৃতিকে আশ্রয় করে এমন এমন থিমস, এমন এমন ফিচার্স তারা আবিষ্কার করছে যেটা অনন্য, এক কথা অনন্য, অসাধারণ, যার কারণে সবচেয়ে মানে চর্চা এবং সমালোচনা দুইটাই এই রোমান্টিক এজের কবিদের নিয়ে হয়। এখনো পর্যন্ত অন্যান্য রাইটারদের নিয়ে এত সমালোচনা ওয়ার্ল্ড ওয়াইড হয় না। ইভেন আপনি যদি ইংরেজি সাহিত্যের পড়ুয়া স্টুডেন্টদের জিজ্ঞাসা করেন যে কোন কবিদের কবিতা তোমার ভালো লাগে বা কাদের ভালো লাগে, তাহলে এক বাক্যে ম্যাক্সিমাম মানে আউট অফ 100 99%ই হয়তো বলবে বা 95%ই বলবে রোমান্টিক যুগের, বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একদম মানে কমন। এখন যারা একটু ইন্টেলেকচুয়াল জগতে একটু প্রবেশ করে তারা পছন্দ করবে অনেকে জন কিটস, কেউ বা পছন্দ করবে হচ্ছে রবার্ট ফ্রস্টকে, রবার্ট ফ্রস্ট মডার্ন যুগের। তো এরকমই আসলে এদের রাইটিং স্টাইলটা অনন্য এক কথা। এর আগে যে নিউ ক্লাসিক্যাল বা 18th সেঞ্চুরি যেটা ছিল সেটা মূলত ক্লাসিক্যাল এজকে ফলো করতো, যার জন্য ওদের যুগটাকেই বলা হচ্ছে নিউ ক্লাসিক্যাল এজ। ওরা আপার ক্লাস পিপল, একটু মানে অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ এগুলো ফলো করতো, কিন্তু ফ্যান্সি লাইফ স্টাইল, ট্রাইভিয়াল সেটিংস এগুলো পছন্দ করতো। বাট রোমান্টিক এজের এরা মানুষের একদম হৃদয়ের মধ্যে, ওই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে না যে পোয়েট্রি মানে হার্ট শুড অরিজিনেটস ফ্রম হার্ট অ্যান্ড ডিরেক্টলি গোজ টু দ্য হার্ট, মানে মানুষের হৃদয় থেকে মানে হৃদয় থেকে উৎপন্ন হবে কবিতাটা এবং সরাসরি হিট করবে কোথায়, মানুষের হৃদয়ে। যার কারণে কিন্তু এস.টি. কোলরিজ প্রথমে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যানিয়ার প্রচুর আর্কাইক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, ভাষা, বাট পরবর্তীতে সে আরো বেশি কি করছে, আরো বেশি নর্মালাইজ করছে, আরো বেশি সহজ সাবলীল ওয়ার্ড সে অ্যাড করছে এই কবিতায়। ঠিক আছে, আমরা আর ওইদিকে না যাই, আমরা আজকের কবিতায় আমরা চলে যাই। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওড। ওডটা কি, ওর শুরুতে বলছি লিরিক্যাল পয়েম দ্যাট ইট স্টার্টস উইথ সামওয়ানস অ্যাগনি অর প্রেইজ অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশন। তো ওড হচ্ছে একটা লিরিক্যাল কবিতা, গীতি কবিতা, লিরিক্যাল, তো যেটা কিনা কারো অ্যাগনি মানে মনের দুঃখ কষ্ট ক্ষোভ অ্যান্ড অথবা কারো প্রতি প্রেইজ প্রশংসা এটা দিয়ে শুরু হবে, অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশন, এবং শেষে গিয়ে শেষে সান্ত্বনা দিয়ে শুরু হবে। আচ্ছা, এটা রাইটারকে পি.বি. শেলী। আচ্ছা, তাকে রেভলিউশনারি পয়েন্ট বলা হয়। তো চলেন আমরা কবিতাটা পড়ি এখন। হ্যাঁ, তো কি বলতেছে দেখেন শুরুতেই। আচ্ছা, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে বন্য, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, পশ্চিমা বায়ু, ওয়েস্ট উইন্ড, তো সম্পূর্ণ কবিতাটা কিন্তু পশ্চিমা বায়ুকে নিয়েই হবে। হ্যাঁ, তো হে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দ্য ব্রেথ অফ অটামস বিং, তুমি কি শরতের এক অস্তিত্বের, হ্যাঁ, অটামস যে বিং মানে কি অস্তিত্ব, শরতের অস্তিত্বের তুমি নিঃশ্বাস। অর্থাৎ এই যে আমাদের যে ওয়েস্ট উইন্ডটা অর্থাৎ পশ্চিমা যে বায়ু, পশ্চিমা যে বাতাস, তাকে কি বলতেছে এই আমাদের যে রাইটার পি.বি. শেলী, সে বলতেছে শরৎকালে এটা হচ্ছে ব্রেথ, শ্বাস। মানুষ যেমন ভাবে শ্বাস নিঃশ্বাস নেয় ঠিক তেমনি এই ওয়েস্ট উইন্ডটা কোন সময় থাকে, পশ্চিমা বায়ু, সেটা শরৎকালে, এটাই শরৎকালকে পরিচালিত করে। দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড, দাও মানে কি তুমি, হ্যাঁ, ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড, যে তুমি যার এই যে অদৃশ্য উপস্থিতিতে কি হয়, মৃত প্রাতসমূহ, কি হয়, মৃত প্রাতসমূহ। দেখেন অদৃশ্য উপস্থিতি মানে কি, বাতাসকে কি আমরা দেখতে পাই, অক্সিজেন কি আমরা দেখতে পাই, কিন্তু আমরা কি এটা ফিল করতে পারি, হ্যাঁ, তো আমরা অনুভব করতে পারি। তো অনুভবের ক্ষেত্রে আবার সেন্সুয়াসনেস, এই জিনিসটা জন কিটস বেশি মানে এটা প্রভাবিত করছে এই জিনিসটাকে। তবে এটা পি.বি. শেলী এখানে হালকা টাচ করছে যে আনসিন প্রেজেন্স, তোমার যে অনুপস্থিত উপস্থিতি, আনসিন প্রেজেন্স, এটা কি করতেছে, দ্য লিভস ডেড, যে কি করতেছে, যে মৃত পাতাসমূহ, তোমার অদৃশ্য অনুপস্থিতিতে মৃত পাতাসমূহ কি করতেছে, আর ড্রাইভেন মানে এটা কি হয়, তাড়িত হয়, মানে পড়ে যায়, লাইক ঘোস্ট ফ্রম অ্যান এনচ্যান্টেড ফ্লিং, অর্থাৎ যে এটা কিসের মতো, একটা জাদুকরের ভয়ে মানে পালিয়ে যাওয়া প্রেতাত্মার মতো, যেমন জাদুকরের ভয়ে যেমন প্রেতাত্মা পালিয়ে যায়, ঠিক তেমনি এই ওয়েস্ট উইন্ডের ফলে কি হয়, যে পাতাগুলো ঝরে পড়ে, গাছের পাতাগুলো ঝরে পড়ে।
আচ্ছা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক এগুলো কেমন? এগুলো হচ্ছে কি হলুদ, হলুদ রঙের এবং কালো রঙের, অ্যান্ড পেল এবং ফ্যাকাশে হয়ে যায়, অ্যান্ড হেকটিক রেড, হেকটিক মানে হচ্ছে একদম রক্তাক্ত লাল, হ্যাঁ এমন হয়ে যায়। পাতাগুলো এমন ভাবে এই পাতাগুলো ঝরে পড়ে, অর্থাৎ এক কথায় যে পাতাগুলো মরে যায় সেই পাতাগুলো প্রাণহীন, এগুলো ঝরে পড়ে কিসের প্রভাবে? ওয়েস্ট উইন্ডের প্রভাবে। আচ্ছা, এরপরে কি বলতেছে? পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউড, ওহ দাও, এই যে মানে পেস্টিলেন্স স্ট্রাইকের মাল্টিটিউড মানে কি? যে মকর আক্রান্ত, যে এই যে মাল্টিটিউডস মানে স্ট্রাইকের মাল্টিটিউডস মানে কি? বিশাল যে পাতা, যে সমাহার বা বিশাল যে জনতা, এটা ওহ দাও, ওগো তুমি। অর্থাৎ এই যে পাতাগুলোকে পি.বি. শেলি কি বলতেছে? পেস্টিলেন্স স্ট্রাইকেন, অর্থাৎ আহ, যে একটা মহামারীতে যে আক্রান্ত হয়ে গেলে কি হয়, মানুষ যেমন পরে আর মরে, একটা শহরের পর শহর ছাপ হয়ে যায়, ঠিক তেমনি এই ওয়েস্ট উইন্ডের প্রভাবে কি হয়, গাছের যেসব জরাজীর্ণ পাতা, এই পাতাগুলো কি হয়ে যায়, একবারে ঝরে পড়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায় গাছ। তারপর কি বলতেছে? চ্যারিয়ট টু দেয়ার ডার্ক উইন্টি ব্রেড, যে রথে করে কি হয়, যে রথে করে বয়ে নিয়ে যায় তোমার অন্ধকার যে ডার্ক উইন্টি ব্রেড মানে কি শীতকালীন বিছানায়, অর্থাৎ বিছানাটা কোনটা, অর্থাৎ মাটিতে ঝোড়ায় ফেলে বাতাস। এখানে একজন এই যে রথ চালক হয়ে গেছে, চ্যারিয়ট, চ্যারিয়টার মানে কি রথ চালকের বলতেছে, তাহলে বাতাসকে কি করতেছে এখানে পার্সনিফাই করতেছে, উইন্ডকে। তো পার্সনিফাই করে, কারণ রথ চালক তো মানুষই হয়, সেখানে বাতাসকে বলতেছে, বাতাস কি করে রথ চালকের মতো ওই গাছের পাতাগুলোকে ঝরায় ফেলে, সে রথের মতো করেই এই যে বীজগুলোকে, পাতা বীজ এগুলোকে কি করে মাটির নিচে এই যে উইন্ট্রি বেড মানে কি শীতকালীন যে বিছানা, এটাতে পৌঁছে দেয়। অর্থাৎ কার নিচে? উইন্ট্রি বেড মানে কি মাটির নিচে পৌঁছে দেয়, সোজা কথায়। আচ্ছা, এরপরে কি বলতেছে? দ্য উইংড সিডস, দ্য উইংড সিডস, যে কি ডানাওয়ালা বীজগুলোকে, হোয়ার দ্য লাই কোল্ড অ্যান্ড লো, যেখানে কিনা তারা কি একদম ঠান্ডা এবং লো মানে কি একদম নিচু মস্তিষ্ক হয়ে থাকে, বা এক কথা অবনত হয়ে পড়ে থাকে। অর্থাৎ এই যে বীজগুলো, সেগুলো ওয়েস্ট উইন্ডের প্রভাবে, এই যে উইন্ডের প্রভাবে কি হয়ে যাচ্ছে, একদম মানে নিচে পড়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে মাটির নিচে থেকে যাচ্ছে। ইচ লাইক এ কর্পস উইথিন ইটস গ্রেভ, প্রত্যেকটাই কি মৃতদেহের মতো, উইথিন ইটস গ্রেভ এটার মৃতদেহের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা বীজ, প্রত্যেকটা বীজ এটা কিসের মতো? মৃতদেহের মতো। মৃতদেহ যেমন হচ্ছে কবরের মধ্যে সুপ্ত থাকে, ঠিক তেমনি প্রত্যেকটা বীজ কি করে ওই মানে মাটির নিচে এভাবে সুপ্ত থাকে মৃতদেহের মতোই, আনটিল যতক্ষণ না দাইন অ্যাজিওর সিস্টার অফ স্প্রিং শ্যাল ব্লো, যতক্ষণ না পর্যন্ত তোমার অ্যাজিওর মানে হচ্ছে নীল, নীল বর্ণের আর কি, নীলাবন কি করতেছে, আসতেছে। অ্যাজিওর সিস্টার বলতে মানে নির্মল বাতাস বা নীল আকাশ, এরকম এরকম বোঝাচ্ছে। তো এই যে পশ্চিমা বায়ু যেমন কি ধ্বংসাত্মক, ঠিক তেমনি এটা জীবনদায়ী। সে এসে কি করতেছে, মাটির নিচে মৃত বীজগুলোকে আবার কি করবে, জাগিয়ে তুলবে। আর এটা কোন সময়? স্প্রিং শ্যাল ব্লো, যখন কিনা স্প্রিং চলে আসবে। আচ্ছা, এরপরে কি বলতেছে? চ্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্ট অ্যান্ড ফিল, যে হার চ্যারিয়ন, যে তার, এই চ্যারিয়ন বলতে হচ্ছে রণভেরির মতো বোঝায়, মানে একটা যেটা হচ্ছে মানে চ্যারিয়টের মতোই। দ্য ড্রিমিং আর্থ, এই যে স্বপ্নময় পৃথিবীর ওপর এটা কি করবে, এটা ভরিয়ে দেবে। অর্থাৎ এই যে ক্ল্যারিয়ন দ্বারা কি বোঝাচ্ছে, যে যুদ্ধের বা মানে এক কথায় যে যুদ্ধ ঘোষণা পরে যেই তুড়িটা থাকে বা রণভেরি যেটা থাকে সেটাকে বোঝাচ্ছে। তো বসন্তের যে বাতাস যখন আসবে তখন তার শব্দ একটা ঘোষণার মতো, একটা ঘোষণার মতো কাজ করবে, যা কি করবে শীতের যে একদম ঘুমে আচ্ছন্ন একটা যে পৃথিবী এটাকে কি করবে, একদম জাগিয়ে তুলবে। ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফেড ইন এয়ার, তো ড্রাইভিং সুইট বার্ডস তো কি যে মিষ্টি কুড়িদের পালের মতো বাতাসে ভাসিয়ে নিয়ে, এটা একটা সিমিলিক, দেখেন এখানে লাইক ওয়ার্ডটা আছে যার কারণে একটা সিমিলিক রেফারেন্স হয়ে গেছে। তো কিসের মতো? মিষ্টি কুড়িদের পালের মতো বাতাসে ভাসিয়ে নিয়ে। আচ্ছা, উইথ লিভিং হিউজ অ্যান্ড অর্ডার্স প্লেন অ্যান্ড হেল, যে কি যে উইথ লিভিং হিউজ যে জীবন্ত যে রং, অ্যান্ড অর্ডার্স এবং সুগন্ধ, প্লেন অ্যান্ড হিল যেটা কিন্তু সমতল এবং পাহাড় কি। অর্থাৎ এখানে কই বোঝাতে যাচ্ছেন যে বসন্তের যে বাতাস কেবল কুড়ি ফোটায় না, কেবল কুড়ি ফোটাবে না, বরং সে কি করবে পুরো প্রকৃতিকে, এটা হোক সমতল হোক বা পাহাড় অঞ্চল হোক, একটা উজ্জ্বল, এই যে হিউজ মানে কি উজ্জ্বল রং, এবং অর্ডার্স মানে কি মিষ্টি সুগন্ধ কি করবে ভরিয়ে দেবে। এটি শীতের মৃত প্রায় সবকিছু প্রকৃতির
একদম মানে একদম বিপরীত। অর্থাৎ শীতে সবকিছু কি থাকে, একদম খসখসে রুক্ষ মরা জরাজীর্ণ অবস্থায় থাকে, কিন্তু বসন্ত যখন আসবে সবকিছুকে সুন্দর রং এবং মিষ্টি সুগন্ধে ভরিয়ে দিবে। এই যে বলতেছে উইথ লিভিং হিউজ, যে সুন্দর কি রং অ্যান্ড অডোরস প্লেন অ্যান্ড হিল, এই যে সুগন্ধ কি করবে, এটা সমতল এবং পাহাড় পর্বত উপত্যকায় কি করবে, একদম ভরিয়ে দিবে। ওয়াইল্ড স্পিরিট, বন্য আত্মা, স্পিরিট মানে আত্মা বোঝায়, হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, যার যে শক্তি এটা কি সর্বত্র কি করতেছে, বিচরণ করতেছে। ওয়াইল্ড স্পিরিটটাকে পশ্চিমা বায়ুকে কবি ওয়াইল্ড স্পিরিট বলতেছে। হ্যাঁ, যে তুমি একটা বন্য বন্য স্পিরিট আত্মা, যার আর্ট কি সব, তার শক্তি সব জায়গায় ছড়িয়ে পড়বে। ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, সে একই সাথে ধ্বংসাত্মক, ধ্বংসকারী এবং প্রিজার্ভার মানে কি রক্ষাকারী। হেয়ার ও হেয়ার, শোনো ওগো শোনো, অর্থাৎ এখানে কি বলতেছেন যে ডেস্ট্রয়ার বলতে কি বোঝাচ্ছেন, যে ধ্বংসকারী। তো এই যে ওয়েস্ট উইন্ড সে কি একই সাথে ধ্বংস করে, কারণ কি পাতাগুলোকে গাছ থেকে ছড়িয়ে, মানে বীজগুলোকে গাছ থেকে কি করে ফেলে দেয়, রুক্ষ পাতাগুলোকে গাছ থেকে ফেলে দেয়, বীজগুলোকে ফেলে দেয়, এটা নতুন জীবন এটা তৈরি করে। আচ্ছা, মাইক্রোফোনটা আমি অফ করে দিচ্ছি, আপনাদের মাইক্রোফোনটা অন আছে, এটা আমি অফ করে দিচ্ছি, যার কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, তো দেখেন তো কি বলতেছে দেখেন, যে ওয়াইল্ড স্পিরিট, যে বন্য আত্মা, হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, যার যে এটা যে শক্তি, এটা যে প্রভাব, এটা সর্বত্র বিরাজ করতেছে। ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, একই সাথে এই যে ওয়াইল্ড স্পিরিট এটা একই সাথে ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার। এখানে দেখেন প্যারাডক্সিক্যাল একটা মানে ইয়ে দেখা হয়েছে, আপাতত বিরোধ মনে হলেও আদৌ বিরোধ না, এমন হচ্ছে প্যারাডক্স। আচ্ছা, ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, হিয়ার ও হিয়ার, শোনো ওগো শোনো, অর্থাৎ ওয়েস্ট উইন্ডকে একই সাথে ডেস্ট্রয়ার কেন বলা হচ্ছে, কারণ এই যে গাছগুলোকে একদম সে শূন্য করে দিচ্ছে, অ্যান্ড এটা প্রিজার্ভার, কিন্তু পাশাপাশি এটা প্রিজার্ভ করতেছে, মানে এটা জীবন দানকারীও বলা হচ্ছে, কেন রক্ষাকারীও বলা হচ্ছে, কারণ এই যে বীজগুলো এটা মাটির তলে কি রাখতেছে, এটা সুপ্ত রাখতেছে। আচ্ছা, তো সম্পূর্ণ এই যে প্যারাটায় এখানে কি করতেছে, এক নাম্বার যদি আমরা ইয়েটাকে, এই এক নাম্বার ইয়েটাকে যদি হালকা একটু করে সামারাইজ করি, তাহলে বিষয় কি, যে এই প্যারাটাতে আমাদের রাইটার পিবি শেলি কি করতেছেন, তিনি মূলত এই যে স্থলভাগের উপরে, স্থলভাগ ও বীজের উপরে এই যে বায়ুর ওয়েস্ট উইন্ডের যে প্রভাব, এটা তিনি বর্ণনা করতেছেন। এবং যেহেতু বীজটাকে এটা গাছ থেকে ঝরিয়ে নিচ্ছে এবং এটা সংরক্ষণ করতেছে মাটির নিচে, তাই এটাকে কি বলতেছেন তিনি, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, একই সাথে ডেস্ট্রয়ার এবং একই সাথে প্রিজার্ভার, অর্থাৎ ধ্বংসাত্মক, ধ্বংসকারী এবং রক্ষাকারী হিসেবে তিনি বর্ণনা করতেছেন। অর্থাৎ এক নাম্বার পার্টে তিনি কি করতেছেন, এটা মানে বায়ুর উপরে যেটা প্রভাব, সেই জিনিস, বায়ুর যে প্রভাবটা মানে ইয়ের উপরে, সে আপনার হচ্ছে যে সরি ফর দ্য প্রবলেম। আচ্ছা, স্থলভাগ এবং বীজের উপরে এটা যে প্রভাব, সেই জিনিসটা মূলত বর্ণনা করতেছেন। আচ্ছা, এরপরে আমরা যদি দ্বিতীয় পার্টের দিকে যাই, তাহলে দেখতে পাবো কি, এটা মূলত তিনি সমুদ্রের উপরে, মানে এটা যে প্রভাব আকাশ ও ঝড়ের উপরে বলতে পারি, বায়ুর যে প্রভাব সেই জিনিসটা, আকাশ এবং ঝড়, হ্যাঁ এইটাই হবে, এই যে প্রভাব সেটা তিনি বর্ণনা করতেছেন। তো কি বলতেছেন দেখেন, দা অন হুজ স্ট্রিম, যে তুমি, যার বাতাসের স্রোতে, হুজ স্ট্রিম হচ্ছে ছোট নদী, তো মানে একটা স্রোত এখানে বোঝাচ্ছে, হুজ স্ট্রিম মিড দ্য স্টেপ স্কাইস কমোশন, তো আকাশের যে প্রচন্ড বিশৃঙ্খলার মাঝে, অর্থাৎ কবি আকাশকে একটা খাড়া কি পথের, স্টেপ স্কাই মানে কি একটা খাড়া পথের সাথে তুলনা করতেছেন, যেখানে বাতাসের স্রোত বয়ে চলে। আচ্ছা, তো লুজ ক্লাউডস লাইক আর্টস ডিকেইং লিভস আর শেড, তো এটা কি করে, লুজ ক্লাউডস লাইক আর্টস ডিকেইং লিভস আর শেড, যে এই যে লুজ ক্লাউডস মানে কি, যে ছুটে চলা, বিক্ষিপ্ত হয়ে ছুটে চলা মেঘেরা পৃথিবীর যে পচনশীল ডিকেইং লিভস, যে পচনশীল পাতা এর মতোই ঝরে পড়ে। তো এখানে একটা মানে সুন্দর একটা সিমিলি তিনি দেখাইছেন, যে লুজ ক্লাউডস এটা ব্যবহার করছেন। তো প্রথম অংশে তিনি কি করতেছেন, বাতাস যেন একটা মৃত পাতা ঝরিয়ে দিচ্ছিল গাছ থেকে, আর এখানে আকাশ কি করতেছে, আকাশ থেকে মেঘেরা ঠিক সেভাবেই প্রথম অংশে কি করতেছিল, গাছ থেকে বাতাস মৃত পাতা ঝরিয়ে দিচ্ছিল, আর এই দ্বিতীয় নম্বর পার্টে এসে আমরা দেখতে পাচ্ছি আকাশ থেকে মেঘেরা ঠিক একইভাবে
ঝরে পড়তেছে, মানে কি একদম পুড়ে যাচ্ছে একদম এলোমেলো ভাবে। মেঘগুলো ডিকেইং লিভস, মানে কি যে পচনশীল পাতার সাথে এদেরকে তুলনা করা হচ্ছে। সিমিলিক রেফারেন্স, এদের লাইক আছে। আচ্ছা, shook from tangled box of heaven and ocean. তো shook from the tangled box of heaven and ocean, মানে কি যে স্বর্গ অর্থাৎ আকাশ এবং সমুদ্রের যে জট পাকানো যে ডালপালা থেকে এগুলো কি করতেছে, ঝরাচ্ছে। অর্থাৎ আকাশ এখানে সমুদ্র যেখানে কিনা দিগন্ত মিলিত হয়েছে আর কি, তাকে কবি যে ট্যাঙ্গেল বক্স অর্থাৎ জট পাকানো যে ডালপালা হিসেবে তিনি কল্পনা করতেছেন। মেঘেরা যেন ওই যে সেই যে ডালপালা যেখান থেকে ঝরে পড়া ফল বা পাতার মতোই এরকম মনে হচ্ছে। অর্থাৎ মেঘেকে এখানে ডালপালা থেকে ঝরে পড়া পাতার সাথে তুলনা করা হচ্ছে। আচ্ছা, অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটেনিং, অর্থাৎ অ্যাঞ্জেলস মানে কি দেবদূতেরা, অফ রেইন বৃষ্টির এবং বজ্রপাতের, দেয়ার আর স্প্রেড সেখানে কি আছে, ছড়িয়ে আছে। আচ্ছা, অন দ্য ব্লু সারফেস অফ ডাইন এরি সার্চ, অর্থাৎ তোমার ওই যে অন দ্য ব্লু সারফেস অফ ডাইন মানে ডাইন মানে কি যে তোমার যে বায়বীয়, অর্থাৎ এই যে এরি মানে কি বায়বীয় বা বাতাসী, তো এমন একটা তরঙ্গের যে নীল যে পৃষ্ঠতল এর উপরে রয়েছে। এরপরে লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড, তো লাইক দ্য ব্রাইট হেয়ার অর্থাৎ একটা কি যে উজ্জ্বল চুলের মতোই, আপলিফটেড ফ্রম দ্য হেড যা কিনা কি যে মাথা থেকে খাড়া হয়ে ওঠে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে এইখানে একটা শক্তিশালী যে লাইক, মানে প্রচুর সিমিলি পাবেন এখানে, হ্যাঁ, লাইক অ্যাস লাইক এরকম ওয়ার্ড পাবেন, তবে লাইকটাই সবচেয়ে বেশি ব্যবহার করছেন বিশালী এই কবিতাটায়। তো তিনি কি বলতেছেন যে এই যে মাথা থেকে খাড়া হয়ে ওঠা যে চুলের মতোই, হ্যাঁ, এইভাবে বলতেছেন যে আকাশে ঝড়ের আগে মেঘগুলো যেভাবে এলোমেলো বা খাড়া হয়ে ছড়িয়ে পড়ে, কবি সেগুলোকে মাথার খাড়া হয়ে যাওয়া চুলের সাথে তুলনা করতেছেন। আর এখানে ব্রাইট যে শব্দটা এখানে দিয়ে তিনি বিদ্যুতের যে চমক বা মেঘের যে উজ্জ্বলতা, উজ্জ্বল যে আভা, এটাকে তিনি বোঝাচ্ছেন। আচ্ছা, এরপরে কি বলতেছেন, অফ সাম ফিয়ার্স মিনার, তো অফ সাম, তো কোন এক উগ্র মিনার্ডের মাথা থেকে, মানে মিনার্ড, ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, এমনকি অস্পষ্ট প্রান্ত থেকে, এমনকি অস্পষ্ট প্রান্ত থেকে। তো মিনার্ড এটা এই ওয়ার্ডটা আপনারা চিনবেন না, এটা হচ্ছে একটা মিথোলজিক্যাল রেফারেন্স। মিনার্ডের কাহিনী কেউ জানেন? এনিওয়ান বলতে পারবেন মিনার্ডের কাহিনীটা কি? ফিরোজুল আলম বলেন। স্যার মিনার হচ্ছে মানে একটা মানে ওমেন, মানে একজন মহিলা যিনি ওই যে সম্ভবত গড একজন আছে ডাইনোসিয়াস, ওনাকে মানে ফলো করতেন এরকম কিছু একটা সম্ভবত বলেছিলেন। বিষয়টা কিছুটা কাছাকাছি গেছে, কিছুটা আর কি, তবে ফুল হয় নাই, মানে কাছাকাছি আপনি গেছেন আর কি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে মিনারের কাহিনী হচ্ছে এটা একটা মেয়ে না, এটা হচ্ছে একদল মেয়ে। বিষয়টা হচ্ছে এমন, রিলিজিয়াস রিচুয়ালসে মানে গ্রিক মিথোলজি অনুযায়ী যদি আমরা কল্পনা করি, তাহলে বিষয়টা এমন যে ডায়োনিসাস সে হচ্ছে গড অফ ওয়াইন অ্যান্ড থিয়েটার, হ্যাঁ, নাটক এবং মদের দেবতা। তো তার কাহিনীটা হচ্ছে একদল পাগলা উইমেন, মানে মিনার যাদের বলা হয়। তো এরা হয়তো কি যে রিলিজিয়াস রিচুয়ালসে কিছু কিছু মেয়ে দেখবেন মানে পাগলের মতো আচরণ করে, মানে একদম মানে ক্ষয়ে গেছে, বা তার উপরে বিশেষ করে আমাদের হিন্দু রিচুয়ালস এই জিনিসটা দেখা যায় যে অনেকেই বলে না যে তার উপরে এই দেবী ভর করছে, এইরকম মানে দেখা যাচ্ছে একটু মানে উগ্র টাইপের হয়ে যায় বিষয়টা এমন। তো যাক, কেউ পার্সোনালি বিষয়টা নেবেন না, আমি জাস্ট মানে রেফারেন্স হিসেবে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে ওই রকমই। তো ডায়োনিসাসের কিছু ভক্ত ছিল, ভক্ত নারী, তো মিনার দ্বারা একদল ভক্ত নারী বোঝাচ্ছে। তারা তার মানে প্রার্থনা করত, তার পূজা করত, এবং তারা এরকম পাগল প্রায় হয়ে যাইতো, মানে তার পূজা করার সময় তার ধর্মীয় যে গান এটা গাইতো। এবং তারা কি করত, এই মিনাররা তারা এতটাই মানে উগ্র হয়ে যাইতো, ওই সময় তাদের কোনো হুঁশ থাকতো না। হ্যাঁ, তো একবার কি হয়েছিল, থিপসের রাজা, ওই সময় থিপসের রাজা ছিল যার নাম হচ্ছে পেন্থিয়াস। হ্যাঁ, পেন্থিয়াস এই জিনিসটা নিষিদ্ধ করে যে না, এটা দরকার নাই, ডায়োনিসাসের এত সব পাগল, এদের ভক্তরা সব পাগল এরকম করতেছে। তো থিপসের রাজা এই যে রিচুয়ালসটা বা ডায়োনিসাসের যে পূজা, এটা থিপসে সে নিষিদ্ধ করে দেয়। এতে করে ডায়োনিসাস খুব ক্রুদ্ধ হয়ে যান, তিনি একজন দেবতা, তার পূজা বন্ধ করে দিছে, এত বড় সাহস। সে কে? থিপসের রাজা পেন্থিয়াস। তো থিপসের রাজা পেন্থিয়াসের মা, যার নাম ছিল হচ্ছে আগাভে, AGAVE, আগাভে তার নাম ছিল। তো সেও ছিল একটা মিনার্ড, মানে সেও তার পূজা করত।
তো ডায়োনিসাসের। তো একবার সে বনের মধ্যে গিয়ে উগ্রভাবেই অনেক কয়েকজন মহিলাদের সাথে এভাবেই মানে রিচুয়ালসটা পালন করতেছিল। তো এই জিনিসটা পেনথিয়াস সে বনের মধ্যে যায় এবং দেখতে পায়। তখন এই জিনিসটা ডায়োনিসাসের মানে এই জিনিসটা ডায়োনিসাস খেয়াল করে এবং সে তখন কি করে তার মা সহ বিশেষ করে তার মাই আগাভে তাকে প্রলুব্ধ করে, কারণ সে তো তার নিজের অস্তিত্বে তখন ছিল না, ওই যে মানে নিজের যে ইয়েটা এটা হারায় ফেলছে। হুম এর নিজের অস্তিত্বটাই হারায় ফেলছে, ভুলে গেছে বা নিজের হুঁশিয়ার নাই এক কথায়। তখন সে কি করে নিজের ছেলেকে একদম ছিঁড়ে ফিরে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। হ্যাঁ, এই যে অ্যাপস্টেইন যে ফাইলসের যে বিষয়টা হইলো, মেয়েদেরকে যেমন ছিঁড়ে ছিঁড়ে ইয়ে করতো, ঠিক এই একই জিনিস। একদম ছিঁড়ে ছিঁড়ে রাজাকে, নিজের ছেলেকে ছিঁড়ে ফেলে। তারপর যখন সে তার হুঁশ ফিরে তখন সে দেখে সে বিশাল বড় একটা ভুল করে ফেলছে, ক্রাইম করে ফেলছে। এই ছিল হচ্ছে মিনারদের কাহিনী। তো এটা একটা ধর্মীয় রিচুয়ালস এর মধ্যেই ছিল, এটা মানে পাগলা হয়ে যাইতো সব ওই মেয়েরা। হ্যাঁ, বিষয়টা এমনই। তো এই যে মিনারদের মতোই, হ্যাঁ, যে এখানে কি বলতেছে, অফ সাম ফিয়ার্স মানে কি একদম উগ্র মিনার্ড, এই যে মিনারদের থেকে মানে মিনারদের যে মাথা থেকে আর কি, ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, এমনকি অস্পষ্ট প্রান্ত থেকে। ঠিক আছে, তো এই যে এখানে তিনি বোঝাচ্ছেন যে তারা যে নেশাগ্রস্ত অবস্থায় যে উন্মত্ত হয়ে যে নাচতো, হ্যাঁ, তখন তাদের যে মাথায় যে চুলগুলো এগুলো বন্যভাবে একদম খাড়া হয়ে যাইতো। তো কবি এখানে কি বলতেছেন, কবি বলতেছেন যে ঝড়ের যে মেঘের যে ভয়াবহতাকে এখানে তিনি মেনার্ডের সেই যে পাগলামি যে অবস্থা, একদম মানে ফিয়ার্স মানে কি রুদ্রমুক্তিপূর্ণ একটা অবস্থা, এটার সাথে তিনি তুলনা করতেছেন। আর ডিম ভার্জ বলতে তিনি দিগন্তের যে একটা অস্পষ্ট যে সীমানা, এটাকে তিনি বোঝাচ্ছেন। এখানে বোঝাচ্ছেন যেখানে কিনা মেঘের যে উত্থান ঘটে, সেইটা। আচ্ছা, তো এরপরে কি বলতেছেন, অফ দ্য হরিজন অফ জেনিথ হেইট, অফ দ্য হরিজন অফ জেনিথ হেইট, যে কি যে দিগন্তের সেই যে আকাশের সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত, দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্ট্রম দ্য ডার্জ, যে ধেয়ে আসছে কি, দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্ট্রম মানে ধেয়ে আসছে কি ঝড়ের যে কেশ এক গুচ্ছ কেশ, তুমি কি দাও ডার্জ, তুমি কি অন্ত্যেষ্টিক্রিয়ার একটা শোকগাথা। অর্থাৎ এই যে দিগন্ত বা হরিজন যাকে বলতেছে, সেখান থেকে মাথার উপরের আকাশ জেনিথ পর্যন্ত মেঘগুলো ছড়িয়ে আছে। হ্যাঁ, এবং এগুলোকে লক্স বা চুলের গুচ্ছ বলা হচ্ছে, যা যে সামনে যে আগত যে ঝড়ের যে সংকেত, এটার সংকেত দিচ্ছে, অর্থাৎ ঝড় আসবে, পরিবর্তন আসবে, এর সংকেত দিচ্ছে। কবি বাতাসকে কি ডার্জ বা কি একটা শোকসঙ্গীত বলতেছেন, কারণ এটি একটা কি সমাপ্তি বা মৃত্যুর সুর বহন করে। আচ্ছা, তো এরপরে কি বলতেছেন দেখেন, of the dying year of which this closing night, যে of the dying year, যে বিদায়ী যে বছরের টু অর্থাৎ মৃতপ্রায় বছরের, বা এখানে শোক গাথা হবে এমন, টু হুইচ দিস ক্লোজিং নাইট, যে যার কাছে এই যে শেষ রাতটা, অর্থাৎ এই লাইনের আগেই কিন্তু বাতাসকে কবি ডার্জ মানে সঙ্গীত, লোকসঙ্গীত বলছিলেন আর কি, সরি শোক সঙ্গীত বলছিলেন। তো এইখানে তিনি বলতেছেন কি বাতাস আসলে শেষ হয়ে যাওয়া বছরের জন্য শোক প্রকাশ করতেছে। এই অন্ধকার রাতটি বছরের শেষ বা মৃত্যুর একটা প্রতীক মূলত। এইভাবে তিনি উপস্থাপন করতেছেন। উইল বি দ্য ডোম অফ ভ্যাস্ট সিপালকার, এইভাবে বলতেছেন যে উইল বি দ্য ডোম অফ ভ্যাস্ট সিপালকার, যে হবে সেই একটা বিশাল সমাধি স্তম্ভের গম্বুজ। অর্থাৎ কবি কল্পনা করতেছেন যে পুরো আকাশটা একটা বিশাল একটা সমাধিসৌধের যে একটা গম্বুজ, সিপালকার হিসেবে যাকে বলতেছেন, এটা হবে। আর রাতের আকাশে অন্ধকার আকাশ এই সমাধির উপরে বিশাল গম্বুজ, এমনটাই উপস্থাপন করতেছেন, অন্ধকার আকাশ মেঘপূর্ণ একটা অবস্থা। অর্থাৎ এখানে যে বিদায়ী যে বছরটা, একটা যে শেষের যে বছরটা, এটা একটা বিশাল সমাধির নিচে সমাহিত মানে শেষ হতে যাচ্ছে, এমনটা একটা ইঙ্গিত দিচ্ছেন। আচ্ছা, এরপরে কি বলতেছেন, ভল্টেড উইথ অল দাই কনগ্রিগেটেড মাইট। তো ভল্টেড উইথ অল দাই কনগ্রিগেটেড মাইট মানে কি, যে তো যা তোমার বাতাসের বলতেছে ঘনীভূত সমস্ত যে শক্তি, এটা দিয়ে গম্বুজাকৃতি করা। অর্থাৎ কবি কল্পনা করতেছেন যে আকাশটা একটা বিশাল যে সমাধি, তো আর এই সমাধিস্থলের উপরে যে গম্বুজ বা যে যাকে বলা হচ্ছে ভল্ট বা ডোম, আমরা যাই বলি না কেন, এটা তৈরি হয়েছে বাতাসের সমস্ত শক্তি দিয়ে। আচ্ছা, আর এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কনগ্রিগেটেড মাইট।
এটা বলতে কবি বোঝাচ্ছেন যে একটা মেঘ, এটা বোঝাচ্ছেন যে মেঘ এবং বাতাসের একত্রিত একটা শক্তি যা আকাশে একটা নির্দিষ্ট ছাদের মতো ঢেকে ফেলছে সম্পূর্ণ আকাশটা। আচ্ছা, তো এরপর কি বলতেছেন, আ ভ্যাপর ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার, যে ভ্যাপর মানে কি, যে বাষ্প, বাষ্পরাজি, এমন এই বাষ্পরাজি দিয়ে ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার, যার জমাটবদ্ধ বায়ুমণ্ডল থেকে, অর্থাৎ এই যে গম্বুজটি তৈরি হয়েছে কি দিয়ে, জলীয় বাষ্প বা ঘন মেঘ দিয়ে। কবি এখানে এই বায়ুমণ্ডলকে একটা জমাটবদ্ধ অবস্থা বলতেছেন, কারণ ঝড়ের আগের আকাশ একদম মেঘে ঘন হতে থাকে, একদম অন্ধকারাচ্ছন্ন থাকে না, ঠিক তেমনি এইরকমই থাকে। অর্থাৎ পৃথিবী আমাদের দুঃখের আগে কি, সরি মানে আমাদের সুখের আগে সবসময় কি কষ্ট এতটাই জরাজীর্ণ ভাবে থাকে, আমাদেরকে চারদিক থেকে ঘিরে নেয়, ঠিক তেমনি ঝড়ের আগে, ঝড় আসলে তো মেঘটা কেটে যায়, তো ঝড়ের আগে কিন্তু এইরকম জমাটবদ্ধ অবস্থা থাকে। এই অবস্থা থেকে কি এই মানে পরবর্তী লাইনে কি আসবে, যে একদম মানে ফেটে পড়বে আকাশ, এমন একটা অবস্থা। তো ব্ল্যাক রেইন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেইল উইথ বার্স্ট ও হেয়ার, যে ব্ল্যাক রেইন কালো বৃষ্টি, অ্যান্ড ফায়ার এবং আগুন, অর্থাৎ মানে কি বজ্রপাত এমন, অ্যান্ড হেইল উইল বার্স্ট এবং এই যে শিলা বৃষ্টি কি করবে, ফেটে পড়বে, অর্থাৎ আকাশ থেকে শিলাবৃষ্টি পড়বে। ও হেয়ার, ওগো শোনো, অর্থাৎ আকাশ যখন কি মেঘে একদম পুরোপুরি জমাটবদ্ধ হয়ে যাবে, তখন সেখান থেকে একদম বর্ষণ শুরু হবে, প্রবল বর্ষণ। আর ফায়ার বলতে এখানে তিনি বিদ্যুৎ বা বজ্রপাতকে বোঝাচ্ছেন। কবি এই যে প্রচন্ড একটা প্রাকৃতিক যে দুর্যোগের মাঝেই সেই মহাজাগতিক শক্তি অর্থাৎ ওয়েস্ট উইন্ডকে তার কথা স্মরণ করার জন্য প্রার্থনা করতেছেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে অর্থাৎ এই যে সম্পূর্ণ 2 নম্বর যে ক্যান্টো, এটা কি নিয়ে লেখা, এটা মূলত এই যে ওয়েস্ট উইন্ডের যে প্রভাব, হ্যাঁ, ওয়েস্ট উইন্ডের যে প্রভাব, তো আকাশ ও ঝড়ের উপরে, আকাশ এবং ঝড়ের উপরে এই যে ওয়েস্ট উইন্ডের যে প্রভাব, এটা নিয়ে মূলত লেখা। আর এটা যদি আমরা একটু যদি হালকা করে সামারাইজ করে, ছোট করে সামারাইজ যদি করি, তাহলে বিষয়টা হচ্ছে এমন যে এইখানে এই 2 নম্বর ক্যান্টোতে 2 নম্বর পার্টে বাতাস আকাশে কি করতেছে, প্রচন্ড ঝড় তৈরি করে। এই ওয়েস্ট উইন্ড এটি আকাশ থেকে মেঘেদের সরিয়ে দেয়, যেমনটি কিনা মাটি থেকে পাতা ঝরেছিল ফার্স্ট নাম্বার স্ট্যান্ডায় যেভাবে ঝরেছিল। তো এই মেঘেরা হলো কি বৃষ্টিপাত ও বজ্রপাতের দূত। মেঘেদেরকে কিসের দূত বলা হচ্ছে, অ্যাঞ্জেলস, যে বৃষ্টিপাত এবং বজ্রপাতের। এরা পুরো আকাশটাকে দেখে তখন কি মনে হয়, যেন এই যে বিদায়ী যে বছর, একটা কি বিশাল অন্ধকারের সমাধি, বিশাল অন্ধকারের একটা সমাধি এই সম্পূর্ণ বিদায়ী বছরটা। আচ্ছা, তো এরপরে আমরা 3 নাম্বার যে স্ট্যান্ডার, 3 নাম্বার স্ট্যান্ডে আমরা পার হব। তো 3 নাম্বার স্ট্যান্ডার আমরা ওয়েস্ট উইন্ডের প্রভাব পাবো কার উপরে, সমুদ্রের উপরে। হ্যাঁ, তো চলেন আমরা 3 নাম্বার স্ট্যান্ডারটা পড়ি। তো এখানে কি বলতেছে, দাও হু just waken from his summer dream, যে তুমি, দাও মানে কি তুমি, হু just waken from his summer dreams, যে এই যে গ্রীষ্মের স্বপ্ন থেকে জাগিয়ে তুলেছিলে। এখানে গ্রীষ্মের স্বপ্ন থেকে জাগিয়ে তুলেছে বলতে বোঝাচ্ছে যে এখানে সমুদ্রকে, অর্থাৎ মূলত তিনি এখানে মেডিটেরিয়ান যে সি, ভূমধ্যসাগর, তাকে তিনি উপস্থাপন করবেন। হ্যাঁ, যে একটা ঘুমন্ত ব্যক্তির সাথে তিনি কি করতেছেন, এখানে তুলনা করতেছেন, পার্সনিফিকেশন আসতেছে এখানে, যে গ্রীষ্মকালে সমুদ্র কি থাকে, শান্ত থাকে, যেন সে এমন যে স্বপ্ন দেখতেছে। তো পশ্চিমা বায়ু এসে সেই শান্ত সমুদ্রকে কি করে, নাড়িয়ে দেয় এবং এর ঘুম ভাঙিয়ে দেয়। এই যে ওয়েকেন ফ্রম হিজ সামার্স ড্রিম, অর্থাৎ একটা গ্রীষ্মের যে স্বপ্ন, এটা থেকে তাকে মানে তাকে কি করে, জাগিয়ে তোলে। আচ্ছা, এরপর কি বলতেছে, দ্য ব্লু মেডিটেরিয়ান, এই যে নীল ভূমধ্য সাগরকে, হোয়ার হি লে, যেখানে সে শুয়েছিল, লার্ড বাই কোয়েল অফ হিজ ক্রিস্টালিয়ান স্ট্রিম, অর্থাৎ এই যে লার্ড বাই দ্য কোয়েল অফ হিজ ক্রিস্টালিয়ান স্ট্রিম, এটা তার কি বোঝাচ্ছে, যে একটা স্বচ্ছ, ক্রিস্টালিয়ান মানে কি স্বচ্ছ, হ্যাঁ, জলস্রোতের কুণ্ডলীকে কি ঘুম পাড়ানি গানে বিভোর হয়ে, অর্থাৎ এই যে ভূমধ্য সাগরকে কবি এখানে কি বলতেছেন, ক্রিস্টালিয়ান বা স্বচ্ছ বলতেছেন। তো সমুদ্রর যে ঢেউ বা জলস্রোতের যে মৃদু যে শব্দ, এটা যেন তাকে একটা ঘুম পাড়ানি গান, এখানে যে লুলাবি, যে লার্ড বলতেছে, এটা কি করতেছে, গিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। আচ্ছা, এরপর কি বলতেছে, বিসাইড এ পিউমিক্স আই ইন বেইস বে, অর্থাৎ এই যে বাইয়াস বে আর কি, বাইয়া হচ্ছে আপনার ওই যে ইতালির নেপলস শহরের পাশে রোমের একটা উপসাগর এমন। তো বাইয়া উপসাগরে একটি আগ্নেয় শিলাখণ্ড বা দ্বীপের পাশে, বিসাইড এ পেমিস ওয়েল, তো শিলাখণ্ডের পাশে, অ্যান্ড স দ্য স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স। তো এখানে কি, অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স, যে এবং
যে ঘুমের ঘোরে দেখেছিল সেই প্রাচীন প্রাসাদ বা মিনারগুলো, প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স, এগুলো দেখেছিল। কুইভারিং উইথিন দ্য ওয়েস্ট ইন্টেন্সিয়ার, যে যা কি ঢেউয়ের আর তীব্রতার আলোয় কি করতেছে, কাঁপতেছে। অর্থাৎ সমুদ্রের নিচে ডুবে যাওয়া বা পানির যে আয়নার প্রতিফলন হওয়া, এটা প্রাচীন রোমের যে স্থাপনাগুলোর কথা বলতেছে মূলত। তো পানির নিচের আলোর প্রতিফলন এই প্রাসাদগুলো কি করতেছে, মনে হচ্ছে যে কাঁপতেছে, এমন একটা অবস্থা তৈরি হচ্ছে। অল ওভারগ্রোন উইথ অ্যাজিউ মস অ্যান্ড ফ্লাওয়ার্স, যে যা কিনা যা যে পুরোপুরি নীল শৈবাল, এটা কি ফুলে একদম ছেয়ে আছে, হ্যাঁ, অ্যাজিউ ফ্লাওয়ার্স এগুলোতে ছেয়ে আছে। সো সুইট দ্য সেন্স পেইন্টস পিকচারিং দেম দাও, যে যা কিনা এতটাই মনোরম যে এটা কি কল্পনা করতে গেলে জ্ঞান হারিয়ে যায়। দাও তুমি, অর্থাৎ পানির নিচে থাকা সেই যে ধ্বংসাবশেষগুলো, নীল শ্যাওলা বা জলজ, এগুলো কি ফুলে ঢাকা থাকে। এই দৃশ্যটি এতটাই সুন্দর যে কবি বলতেছেন যে এগুলো কল্পনা করা মানুষের ইন্দ্রিয় বা অনুভূতির কি টোটালি একদম বাইরে। তো এখানে কি বলতেছে, দাও ফর হুজ পথ অফ অ্যাটলান্টিক্স লেভেল পাওয়ার্স, যে যার, যে তুমি যার যে পথের জন্য আটলান্টিকের যে সমতল শক্তিগুলো, অর্থাৎ এবার কবি কি করতেছেন, মেডিটেরিয়ান সি থেকে আটলান্টিক সাগরের কথা তিনি বলতেছেন, যে আটলান্টিক সাগরের কথা তিনি বলতেছেন। সমুদ্রের উপরিভাগ এটা সাধারণ সমতল থাকে, কিন্তু পশ্চিমা বায়ু যখন আসে তখন এই বিশাল শক্তিও তার জন্য কি করে, রাস্তা ছেড়ে দেয়। জাস্ট ইমাজিন, সমুদ্রের এখানে কি করতেছেন, ভালো করে বিষয়টা বলছেন যে আটলান্টিক মহাসাগরের কথা তিনি বলতেছেন কবি এখানে, হ্যাঁ। এবং আটলান্টিক মহাসাগরের যে উপরিভাগ সাধারণ সমতল থাকে, একদম মোটামুটি সাধারণ, কিন্তু যখন পশ্চিমা বায়ু আসে তখন এই বিশাল শক্তিও, সমুদ্রের যে শক্তি, এটা কি করে তার জন্য রাস্তা ছেড়ে দেয়। অর্থাৎ এই বাতাসটা এই সমুদ্রটাকে ফেলে ফেলে একদম নিজের ইচ্ছা মতো পরিচালিত করে। অর্থাৎ সবচেয়ে শক্তিশালী কে, সমুদ্রের থেকেও ওয়েস্ট উইন্ড, পশ্চিমা বাতাস। ওই যে বলছিল না ওবায়দুল কাদের যে আমরা করোনার চেয়েও শক্তিশালী, তো বিষয়টা হচ্ছে এমন, ওয়েস্ট উইন্ড সবকিছু থেকে শক্তিশালী এবং সবকিছু পরিবর্তন আনার সে একমাত্র কি মানে মানে হকদার বা যোগ্য, যাকে আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে কি বলতেছে, cleave themselves into chasm while far below, যে cleave themselves into chasm while far below, যে নিজেদের একদম বিদীর্ণ করে যে একটা যে গভীর ফাটল বা গহ্বর তৈরি করে যখন অনেক নিচে, যে অনেক ফার বিলো মানে কি অনেক নিচে। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের বিশাল যে জলরাশি, হ্যাঁ, এটা পশ্চিমা বায়ু আসার যে পথ এটা তৈরি করে। পথ যখন আসে তখন এটা মোটামুটি আটলান্টিক মহাসাগরটা দুইটা ভাগে এটা বিভক্ত হয়ে যায়। এই মহাসাগরটাই পানিটাই, যা কিনা সমুদ্রের বুকে একটা গভীর যে গহ্বর, চ্যাসম বলতেছে, এটা তৈরি করে। এটি বায়ুর যে প্রচন্ড শক্তি এটাকে প্রকাশ করতেছে। আচ্ছা, দ্য সি ব্লোমস, তো কি হচ্ছে, দ্য সি ব্লোমস, যে সমুদ্রটা কি হচ্ছে, ফুটে উঠতেছে, অর্থাৎ সমুদ্রটা কি ফেটে যাচ্ছে। অ্যান্ড দ্য ওজি উডস হুইচ ওয়ার, যে সমুদ্র যে মানে এটা ফুটতেছে আর কি, এবং সেই যে কর্দমাক্ত বনরাজি যা পরিধান করে আছে, দ্য স্যাপলেস ফয়েলিয়াস অফ দ্য ওসান নো, যে সমুদ্রের রসীন পল্লব গুচ্ছ পাতাগুলো তারা চেনে। অর্থাৎ কবি সমুদ্রের তলদেশের এবার উদ্ভিদের কথা বলতেছেন, হ্যাঁ। তো উদ্ভিদগুলো সেগুলো অজি উডস বলছেন, অর্থাৎ কর্দমাক্ত বন, কাদার মধ্যে থাকা বন হিসেবে তিনি এটা হিসেবে তিনি কল্পনা করতেছেন। এই সমুদ্রের নিচেও কিন্তু গাছপালা আছে, আলাদা একটা জগৎ আছে, তো ওইটাকে তিনি কল্পনা করতেছেন। তো স্থলভাগের গাছের মতো এরা পাতায় কোনো কি প্রাণরস, এই যে স্যাপ যাকে বলা হয়, এই জিনিসটা থাকে না, তাই এদেরকে তিনি স্যাপলেস ফয়েলেস বলতেছেন, হ্যাঁ, এটা তিনি বলতেছেন। তো দাই ভয়েস, তোমার যে কণ্ঠস্বর, অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফেয়ার, এবং কি হঠাৎ করে ধূসর হয়ে যায়, একদম গ্রে উইথ ফেয়ার মানে কি ভয়, এটা ধূসর হয়ে যায়। অর্থাৎ সমুদ্রের অনেক গভীরে থাকা এই যে উদ্ভিদগুলো যখন উপরে যে বাতাসের যে গর্জন, ওয়েস্ট উইন্ডের যে গর্জন কণ্ঠস্বর, এটা যখন শুনতে পায় তখন এইটা ভয় পেয়ে যায় এবং এটা ধূসর হয়ে যায়। এতটাই মানে পাওয়ারফুল হিসেবে পি.বি. শেলি ওয়েস্ট উইন্ডকে কল্পনা করতেছে। আচ্ছা, এরপর তিনি কি বলতেছেন, অ্যান্ড ট্রেম্বল অ্যান্ড ডিসপয়েল দেমসেলস ও হিয়ার, এবং কাঁপতে থাকে এবং নিজেদের পত্রহীন করে ফেলে, অর্থাৎ কি পাতা ছড়িয়ে দেয়। ডিসপয়েল দেমসেলস অ্যান্ড ট্রেম্বল মানে কি কাঁপতে থাকে, ডিসপয়েল দেমসেলস এবং নিজেদেরকে কি করে, নিজেদের পাতা ছড়িয়ে দেয়। ও হিয়ার, ওগো শোনো, মানে কি যে এই যে ভয়ে ভয়ে এই যে সমুদ্রের পাতাগুলো, সমুদ্রের ভিতরের গাছপালা যেসব জলজ যে উদ্ভিদগুলো, ভয়ে তারা কাঁপতে থাকে এবং স্থলভাগের গাছের মতো তারাও
নিজেদের পাতা কি করে ঝরিয়ে দেয়, ডিসপয়েল মানে ঝরিয়ে দেওয়া। কবি আবার কি করতেছেন, সেই যে মহাজাগতিক যে শক্তি, মহাশক্তি ওয়েস্ট উইন্ড, এটাকে মিনতি করতেছেন যে তার কথা শোনার জন্য। তো আমরা যদি সম্পূর্ণ 3 নম্বর পার্টটা দেখি, তাহলে এখানে তিনি কি করতেছেন, সমুদ্রের ওয়েস্ট উইন্ডের উপরে সমুদ্রের উপরে ওয়েস্ট উইন্ডের যে প্রভাব, পশ্চিমা বায়ুর বা এর যে শক্তি, এটা তিনি দেখাচ্ছেন। এবং এটাকে হালকা সামারাইজ করলে বিষয়টা এমন যে বাতাস, এই যে বাতাস কি করতেছে, শান্ত যে ভূমধ্য সাগর, এর যে গ্রীষ্মকালীন যে সুখে যে স্বপ্ন দেখে, এটা জাগিয়ে তোলে। আচ্ছা, স্বপ্ন যে দেখতেছিল, অর্থাৎ শান্ত অবস্থা, ভূমধ্য সাগর কে, যে ভূমধ্য সাগর যে শান্ত ছিল, ওয়েস্ট উইন্ড কি করতেছে, এই শান্তটাকে অস্থির করে তুলতেছে, ওদের স্বপ্নটাকে ভেঙে দেয়। এরপর এটি আটলান্টিক মহাসাগরের বিশাল যে জলরাশিকে, এটাকে কেউ চিড়ে দেয় একদম, মানে এটা ভিতরে পথ তৈরি করে, কারণ এটা দিয়ে বাতাস প্রবাহিত হয়। আর বাতাসের গর্জনে কি হয়, সমুদ্রের তলদেশের যে উদ্ভিদগুলো, এরাও ভয়ে, এই যে ট্রেম্বল আছে ওয়ার্ডটা, কাঁপতে থাকে এবং নিজেদের পাতা কি করে ঝরিয়ে দেয়, যেমনটা কিনা ফার্স্ট স্ট্যান্ডার্ড পড়ছি আমরা, যে গাছের পাতাগুলো ঝরিয়ে দেয় বা বীজগুলো গাছ থেকে ঝরে পড়ে। আচ্ছা, ওই পরবর্তীতে 4 নম্বর অধ্যায়, 4 নম্বর কি বলতেছে দেখেন, এখানে মূলত কি করবেন, কবির ব্যক্তিগত জীবনের সাথে তুলনা করবেন, ওয়েস্ট উইন্ডের ইয়ারটা। তো দেখেন এখানে কি বলতেছেন, if I were a dead leaf thou might taste beer, যে if I were a dead leaf, আমি যদি একটা মৃত পাতা হতাম, দাও তুমি mightiest beer, যাকে বয়ে নিয়ে যেতে পারো। অর্থাৎ কবি এই অংশে কি করতেছেন, প্রথমেই তিনি দেখেছিলেন যে বাতাস কিভাবে মৃত পাতা, মানে শুরুতে তিনি দেখছিলেন যে বাতাস কিভাবে মৃত পাতাকে কি করে নিচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপরে তিনি দেখলেন কি, যে সমুদ্রের তলদেশ, এখানকার পাতাও ঝরে যাচ্ছে ওয়েস্ট উইন্ডের প্রভাবে। তো এরপরে তিনি কি করতেছেন, এইখানে তিনি আক্ষেপ করে বলতেছেন, যদি আমি মৃত পাতা হতাম, তাহলে বাতাস কি করতো, এই যে আমার ভিতরে যে জড়তা, এটা থেকে আমি মুক্তি পেয়ে যেতাম। বিষয়টা আমার, যে আমরা কি করি, দুঃখ কষ্ট নিজের ভিতরে আগলে রাখি, প্রকাশ করতে পারি না, আমাদের কুড়িয়ে খায়, মানে চেঞ্জ, এই জিনিসটাকে আমরা ভয় পাই। কিন্তু যে জিনিসটা হয়তো আমাদের জীবনটাকে চেঞ্জ করবে, ওই পদক্ষেপটাই হয়তো আমরা নিই নাই। বিষয়টা এমন যে আপনার রিজিকে যেটা আছে, আপনি হয়তো ওইদিকে পাইবার আর নাই, যার কারণে ওইটা পাচ্ছেন না। তো বিষয়টা এমনই, আল্লাহ তাআলা কাউকে না খেয়ে মারবেন না, প্রত্যেকের জন্য কিছু না কিছু রাখছেন। কিন্তু পরিবর্তনে আমরা কি পাই, বড্ড ভয় পাই, যার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে জাতি কোনো সময় নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আমি তার ভাগ্য কোনো সময় পরিবর্তন করি না। বিষয়টা এমন যে আল্লাহ তাআলা 50,000 বছর আগে থেকে আমাদের রিজিক, আমাদের ভাগ্যটা লিখে রাখছেন, কিন্তু দোয়ার মাধ্যমে এটা চেঞ্জ হয়, দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন হয়। তো এই জিনিসটা আসলে, ওই যে স্টেপসটা, এটা আমাদের নেওয়া উচিত। তো বিভিন্ন এই যে অনেকেই থাকে না, আইএলটিএস করার পরে বিদেশে গিয়ে পোস্ট দেয়, আসলে হয়তো জীবনের সাকসেস, সফলতার পথে আমি হয়তো আগে পাই বাড়াই নাই, যার কারণে পাই নাই, কিন্তু এখন আমি কি পা বাড়াইছি, যার কারণে আমি পাইছি। তো বিষয়টা এমন, আমাদের ভয় পাওয়া যাবে না। আমরা ওই যে দমে যাই, চেঞ্জ জিনিসটাকে আমরা ভয় পাই, যে এখান থেকে যাব, আদৌ কি সম্ভব, আমি হয়তো শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, আমি কি করব। কিন্তু বিষয়টা এমন না, কঠিন আসলে, ওই যে মানে পথস, ওই যে বলছে না যে পথস অফ গ্লোরি লিডস বাট টু ডেথ, সরি এটা না, এটার কোটেশনটা এমন হবে যে কঠিন কোনো কিছু, কঠিন কোনো কিছুর পথটাই আসলে, ভালো কোনো কিছুর পথটা আসলে কঠিন হয়। আপনি যখন কঠিন পথটা অতিক্রম করবেন, দেখবেন যে এর যে সাকসেস, সফলতা, এটা অনেক বড়। যেমন হচ্ছে এভারেস্টে ওঠাটা অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য, বাট আপনি যখন এই বাধাটা অতিক্রম করে একবার যখন উপরে যাবেন, স্বর্ণাক্ষরে আপনার নাম পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। আসলে বিষয়টা এমনই, কষ্টকর কোনো কিছু, একটু কষ্ট, মানে অনেক ভালো কোনো কিছু কষ্ট করে অর্জন করতে হয়। আচ্ছা, তো দেখেন, তো তিনি কি বলতেছেন, যে ইফ আই ওয়ার এ ডেড লিফ, যদি আমি মৃত পাতা হতাম, দাও মাইটেস্ট বিয়ার, তুমি মানে যাকে কিনা তুমি বয়ে নিয়ে যেতে পারো। আচ্ছা, ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড, যদি কিনা আমি দ্রুতগামী মেঘ হইতাম, টু ফ্লাই উইথ দি, তোমার সাথে ওড়ার জন্য। অর্থাৎ দ্বিতীয় এখানে কি বলতেছেন এই অংশে, যে মেঘেদের অবাধ যে বিচরণ, এটা দেখে কবি অনুপ্রাণিত হচ্ছেন, যে তারা যখন ইচ্ছে স্বাধীন চলে যেতে পারতেছে। তিনি মেঘ হয়ে মানে বাতাসের যে সঙ্গী, ওয়েস্ট উইন্ডের যে সঙ্গী, এটা তিনি হতে যাচ্ছেন এবং আকাশে ঘুরে বেড়ানোর ইচ্ছা প্রকাশ করতেছেন। এক জায়গায় তিনি থাকতে যাচ্ছেন না, বাট আমরা তো এক জায়গা থেকে অভ্যস্ত, আমরা ওই রকম ফ্রি হইতে চাই না, আমরাই আমাদের জীবনটাকে শেষ করি। ওয়েব টু প্যান্ট beneath thy power and share
যে যদি আমি হতাম, মানে ওয়েভ টু প্যান্ট, যে একটি ঢেউ যা তোমার শক্তির নিচে হাঁপিয়ে উঠতো, হ্যাঁ, অ্যান্ড ভাগ করে দিত। অর্থাৎ কবি এখানে নিজেকে সমুদ্রের একটা ঢেউ হিসেবে কল্পনা করতেছেন। প্যান্ট মানে হচ্ছে হাঁপানো, হ্যাঁ। তো এই শব্দটি দিয়ে ঢেউয়ের যে উঠানামা আপস এন্ড ডাউনস, হ্যাঁ, তো এটাকে মানে তিনি কল্পনা করতেছেন, এবং বাতাসের চাপে তার অস্থিরতাকে তিনি বোঝাচ্ছেন। তো কবি চান বাতাসের সেই অদম্য যে শক্তি যেন সরাসরি তার উপরে প্রভাব ফেলে, অর্থাৎ পরিবর্তনের, ওয়েস্ট উইন্ড কি আনে, পরিবর্তন আনে, পরিবর্তনের শক্তি তার উপর যেন প্রভাব ফেলে, এবং তিনি তার বলতে শুধু তার না, সমগ্র মানব জাতির উপরে যেন প্রভাব ফেলে। চেঞ্জ আনাই লাগবে, চেঞ্জ আসতে হবে, বিষয়টা এমন। এবং তিনি কি করতেছেন, তিনি যেন এই যে শক্তির এই অংশীদার হইতে পারেন, এই জিনিসটা তিনি কল্পনা করতেছেন। আচ্ছা, এরপর কি বলতেছেন, দ্য ইম্পালস, দ্য স্ট্রেংথ অনলি লেস ফ্রি, যে তোমার শক্তির যে তীব্রতা বা আবেগ যা কেবল তোমার চেয়ে কি সামান্য কম স্বাধীন, মানে কেবল সামান্য কম স্বাধীন। অর্থাৎ কবি বাতাসের ইম্পালস মানে কি, যে গতির তীব্রতা এটা নিজের মধ্যে অনুভব করতে চান। তিনি স্বীকার করতেছেন যে বাতাসের মতো পূর্ণ স্বাধীনতা মানুষের পক্ষে সম্ভব নয়, তাই তিনি কি করতেছেন, লেস ফ্রি ওয়ার্ডটা আছে এটা তিনি ব্যবহার করছেন, যে অন্তত একটু হইলেও তো ফ্রি হওয়া উচিত, বাতাসের মতো অতটা স্বাধীন নয়, একটু হইলেও তো উচিত। কিন্তু তিনি ঢেউ বা বাতাসের ধাক্কায় তিনি কি সচল থাকতে চান, অর্থাৎ এক জায়গায় জমাটবদ্ধ হয়ে থাকতে চান না, বরং অত স্বাধীন না, বাট তিনি চলতে চান, পরিবর্তনটা আসুক, বা পরিবর্তন তিনি চান। তিনিও তার জীবনে সেই যে একটা গতির এটা ছোঁয়া তিনি চান, এটার স্পর্শ চান। দেন দাও ও আনকন্ট্রোলেবল ইফ ইভেন, যে কি দেন দাও, যে তোমার চেয়ে, অর্থাৎ তোমার চেয়ে, দেন দাও মানে কি, মানে তোমার চেয়ে কম স্বাধীন আমি, এমন। ও আনকন্ট্রোলেবল, ও অদম্য, ইফ ইভেন, যদি এমন কি, অর্থাৎ কই বাতাসকে কন্ট্রোলেবল বলতেছেন বা অনিয়ন্ত্রণযোগ্য বলতেছেন। তিনি জানেন যে বাতাসের মতো পূর্ণ স্বাধীন হওয়া মানুষের পক্ষে কোনো সময় সম্ভব নয়, অসম্ভব এক কথায়, কিন্তু তিনি তার কাছাকাছি পৌঁছাতে চান। তিনি চান অন্তত একটু হইলে লাগুক, আমার জীবনে এটা লাগুক। and I and I were as in my boyhood and could be, এবং I were as in my boyhood, যেমনটা কিনা আমি আমার শৈশবের মতো থাকতাম, মানে কেয়ার ফ্রি যেমন থাকতো, and could be, এবং যদি এমন হইতে পারতাম। অর্থাৎ কবি এখানে শৈশবের দিনগুলোর মতো মানে এই জিনিসটা স্মরণ করতেছেন, যে শৈশবে কি ছিল, আমাদের প্রাণ চঞ্চলতা ছিল, কল্পনা, সবকিছু একদম ফ্রি ছিল, কিন্তু ওই জিনিসটা তো নাই। তিনি বোঝাতে চেয়েছেন যে শৈশব বেলার মতো তিনি এখনকার মতো যে জীবন এবং সময়ের ভারে তিনি যে মানে এখনো নুয়ে পড়েননি, বরং তিনি অনেক বেশি স্বাধীন এবং শক্তিশালী ছিলেন শৈশবে, মানে এখনকার থেকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি প্রাণ চঞ্চল, আরো বেশি স্বাধীন, আরো বেশি মানে উজ্জ্বল এমন ছিলেন, এমন একটা অবস্থা। কমরেড অফ দ্য ওয়ান্ডারিং ওভার হেভেন, যে স্বর্গের উপর দিয়ে তোমার এই পরিভ্রমণের যে সঙ্গী, স্বর্গের উপর দিয়ে তোমার এই পরিভ্রমণের সঙ্গী। তো শৈশবে কবি কি বলতেছেন, কবি নিজেকে বাতাসের একজন কমরেড বা বন্ধু, সহযোদ্ধা মনে করতেন। তিনি কল্পনা করতেন যে বাতাস যেন একটা কি আকাশ জুড়ে, অর্থাৎ হেভেন, স্বর্গ জুড়ে অবাধে ঘুরে বেড়াতো। তিনিও ঠিক তেমনি বাতাসের সাথে কি ধাক্কা দিয়ে মানে উঠতে পারেন, বিষয়টা এমন ছিল। তো বাতাসের এই যে ভবঘুরে বা যাযাবর জীবনকে ওয়েন্ডারিংস হিসেবে তিনি কবি এখানে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখতেছেন। আচ্ছা, এরপরে কি বলতেছেন, as then when to outstrip thy ski speed, তো তখন মানে যেমন তখন ছিল আর কি, যখন তোমার যে আকাশ ছোঁয়া গতিতে ছাড়িয়ে যাওয়া, scarce seemed a vision, খুব একটা কি যে অসম্ভব মনে হতো না। I would never have striven, আমি কখনোই এমন প্রার্থনা করতাম না। অর্থাৎ শৈশবে কবি কল্পনা শক্তি ও তেজ এতটাই ছিল, কবির কল্পনা শক্তি এবং তেজ এতটাই ছিল যে তিনি মনে করতেন তিনি বাতাসের যে গতির সাথে কি ধাক্কা দিয়ে পারবেন, অর্থাৎ বাতাসের সাথে সাথে ওয়েস্ট উইন্ডের মতোই তিনি শক্তিশালী ছিলেন। আমরা করোনার চেয়েও শক্তিশালী, তো এখানে করোনার মতোই শক্তিশালী আর কি, ওয়েস্ট উইন্ডের মতোই কবি এরকমই মানে পাল্লা দিয়ে চলতেন আর কি এক কথায়। তো এটা তখন মানে সহজ মনে হতো তার কাছে, এখন বড় হওয়ার পর জীবনের চাপে এটা অসম্ভব মনে হয়। আর কথা হয় যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতোই ওই জিনিসটা, যে আমিও প্রকৃতির সাথে ওইভাবেই চলতাম, কিন্তু এটা বড় হওয়ার পর জিনিসটা হারাই গেছে। তো তাই তিনি কি করতেছেন, আমাদের রাইটার শেলি বলতেছেন যে শৈশবের সেই শক্তি থাকলে আজ এভাবে তিনি মিনতি করতে হইতো না যে আমাকে তোমার সাথে নিয়ে চলো ওয়েস্ট উইন্ড। তো এরপর কি বলতেছেন, as thus with thee in prayer in my sore need, যে আমার এই যে চরম প্রয়োজনের মুহূর্ত তোমার কাছে
প্রার্থনায় মানে কি কি হতো না, সে এই প্রার্থনায় রত হইতো না। অর্থাৎ কবি বলতেছেন যে যদি শৈশবের মতো শক্তিশালী তিনি থাকতেন, কিংবা যদি তিনি মেঘ বা পাতা হতেন, তবে কি হইতো না, তবে আজ তার এই যে দুঃসময় বাতাসের কাছে এভাবে আকুতি মিনতি বা প্রার্থনা করার প্রয়োজন কোনোভাবেই হইতো না। ওহ লিফট মি এ ওয়েভ, এ লিফ এ ক্লাউড, ওহ আমাকে তুলে নাও, লিফট মি অ্যাস এ ওয়েভ, কিসের মতো, একটা ঢেউ, এ লিফ একটা পাতা বা একটা মেঘের মতো। অর্থাৎ এতক্ষণ ধরে তিনি যা যা বলে আসছেন, উপরে একটা পাতা, মেঘ, এগুলোর মতো তিনি বলতেছেন যে তাদের মতোই পাতাকে যেভাবে তুমি মানে উড়ায় নাও, তারপরে মেঘকে যেভাবে তুমি, ঢেউকে যেভাবে তুমি ক্রিয়েট করো আটলান্টিকের বুকে সমুদ্র ফেলে দিয়ে, তারপরে হচ্ছে ক্লাউড একটা মেঘের মতো যেভাবে তুমি মেঘকে যেভাবে তাড়না করো, ঠিক তেমনি আমাকেও তুমি এভাবে তুলে নাও। অর্থাৎ কবি এখানে কি করছেন, এই যে তিনটা উপাদান, ঢেউ, বাতাস, ঢেউ, পাতা, মেঘ, তো এর মতোই তিনি কবি চাইছেন যে কবি এরকম কবি হইতে চাচ্ছেন আর কি, হ্যাঁ, যাদের ওপর বাতাসের একটা কি আছে, নিয়ন্ত্রণ আছে, পূর্ণ নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ পরিবর্তনের, এটা সম্ভব, যে কোনো সময় পরিবর্তন হয়, কিন্তু মানব জীবন এটা পরিবর্তন হয় না, যার একটা স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। তো পিবি শেলি চাচ্ছেন বাতাস তাকে কি এই যে পার্থিব যে দুঃখ কষ্ট এটার ঊর্ধ্বে তুলে নিয়ে যাক, জীবনে যে গ্লুমি স্টেট এটা থেকে এই বাতাসটা তুলে নিয়ে যাক এই স্টেজ থেকে, কারণ তিনি তো অনেক দুঃখে সাথে সময় কাটাচ্ছেন। এবং পরে যে লাইনটা একদম এভারগ্রিন একটা লাইন, এবং এটা ফিগার্স অফ স্পিচ হিসেবে আসে, আই ফেল আপন দ্য থ্রোনস অফ লাইফ আই ব্লেড, এটা অনেক বিখ্যাত একটা লাইন যে আই ফেল আপন দ্য থ্রোনস অফ লাইফ, আমি জীবনের কণ্টক সজ্জায় পতিত হয়েছি। থ্রোনস অফ লাইফ মানে কি, থ্রোনস মানে হচ্ছে কাটা, অফ লাইফ মানে জীবনের যে সজ্জা, এই জীবনটা ওই যে বলে না, লাইফ ইজ নট দ্য থ্রোন অফ কি যেন বলে, রোজ, ইট ইজ দ্য থ্রোনস অফ ব্লেড, জীবন হচ্ছে পুষ্পসজ্জা নয়, জীবনটা হচ্ছে কণ্টক সজ্জা। ঠিক তেমনি ওই লাইনটাই হচ্ছে এটা, হ্যাঁ, আই ফেল আপন দ্য থ্রোনস অফ ব্লেড, আমি জীবনের কণ্টক সজ্জায় পতিত হয়েছি, আই ব্লেড, আমি রক্তাক্ত হয়ে গেছি। অর্থাৎ এটার মানে কি, কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে পার্থিব জগতের দুঃখ কষ্ট একাকিত্ব লাঞ্ছনায় তিনি একদম শেষ হয়ে গেছেন। তিনি তার এই যে বর্তমান যে স্টেট অবস্থান, এটা একদম এইরকম দুঃখ কষ্ট একাকিত্বে ভরা, লাঞ্ছনায় ভরা। তিনি বোঝাচ্ছেন যে তিনি এগুলোতে পড়ে একদম রক্তাক্ত পরাজিত তিনি অনুভব করতেছেন। এবং এটা কোন ফিগার্স অফ স্পিচ হবে, এটা বলতে পারবেন কেউ? এটা কিন্তু অবশ্য 18তমদের পারার কথা, যারা 18তমদের ছিলেন। এটা কোন ফিগার্স অফ স্পিচ? ফিরোজুল আলম। স্যার এটা মেটাফোর হতে পারে মেটাফোর, এটা মেটাফোর হবে। I fell upon the thrones of life, I bled. তো এখানে মানে জীবনের যে মানে এখানে তুলনা করা হয়েছে, হ্যাঁ, জীবনটাকে একটা কণ্টক সজ্জার সাথে, লাইফটাকে কণ্টক সজ্জার সাথে তুলনা করা হয়েছে, যে জীবনটা একটা জীবন হচ্ছে একটা কণ্টক সজ্জা, এবং এই কণ্টক সজ্জায় পরে আমি কি রক্তাক্ত, অর্থাৎ দুঃখ কষ্ট একাকিত্ব সবকিছু আমি ভারাক্রান্ত। বিখ্যাত একটা লাইন, অনেক বিখ্যাত একটা লাইন, মনে রাখবেন এটা একটা বিখ্যাত মেটাফোর। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলতেছে, এ হেভি ওয়েট, একটা যে অনেক ভারী, একটা ওয়েট অফ আওয়ার্স অর্থাৎ সময়, হ্যাজ চেঞ্জ অ্যান্ড বোর্ড, এটা কি করছে, চেঞ্জ মানে কি শৃঙ্খলিত করেছে, অ্যান্ড বোর্ড এবং অবনত করেছে, ওয়ান টু লাইক দি টাইমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড, তো এমন একজনকে যা ছিল ঠিক তোমারই মতো অদম্য, ক্ষিপ্র এবং গর্বিত। অর্থাৎ শেলি এখানে নিজের সাথে পশ্চিমা বায়ুর তুলনা করতেছেন। তিনি একসময় এই যে পশ্চিমা বায়ু বাতাসের মতো কি ছিলেন, অদম্য অর্থাৎ টাইমলেস ছিলেন, তারপরে দ্রুতগামী ছিলেন, সুইফট ছিলেন এবং আত্মমর্যাদাবান ছিলেন অর্থাৎ প্রাউড ছিলেন। কিন্তু সময়ের নিষ্ঠুরতা, যে কি বলতেছে, জীবনের প্রতিকূলতা বা সময়ের নিষ্ঠুরতা অর্থাৎ হেভি ওয়েট অফ আওয়ার্স, এটা কি করতেছে, তাকে আজ একদম শিকলবন্দি এবং করছে এবং নুইয়ে দিয়েছে, অর্থাৎ তাকে শেষ করে দিয়েছে। আচ্ছা, তো সম্পূর্ণ 4 নাম্বার যে এটা সম্পূর্ণ যে 4 নাম্বার যে অংশটা, এটাকে যদি আমরা হালকা করে সামারাইজ করি, বিষয়টা এমন, কবি নিজের যে জীবনের কথা ভেবে এখন দুঃখ প্রকাশ করতেছেন। তিনি আক্ষেপ করতেছেন যে যদি একটি পাতা, একটা মেঘ, একখণ্ড মেঘ বা ঢেউ যদি তিনি হতেন, তবে বাতাস তাকে কি করে নিয়ে যেত, উড়িয়ে নিয়ে যাইত, অর্থাৎ জীবনের কষ্ট এই অবস্থা থেকে তাকে মুক্তি দিত। তো জীবনের কষ্ট জর্জরিত কবি বাতাসের কাছে প্রার্থনা করতেছেন, ওয়েস্ট উইন্ডের কাছে প্রার্থনা করতেছেন, যেন এই ওয়েস্ট উইন্ড বা বাতাস তাকে এই যে জীবনের যে কণ্টক সজ্জা,
এটা থেকে তুলে নেয়। বাতাসটা তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। এখানে মানে আমি এক সময় তোমার মতোই ছিলাম, চঞ্চল, কিন্তু আমি আর পারতেছি না, সময়ে করাঘাতে আমি শেষ। তুমি আমাকে এখন কি করো? প্রার্থনা করতেছেন যে আমাকে এখান থেকে তুমি একমাত্র তুলে নিতে পারো, আমাকে এখান থেকে তুলে নাও। এই যে ফেল আপন দ্য থ্রোনস অফ লাইফ আই ব্লেড, আমি জীবনে কণ্ঠস্বর্যায় কি হয়েছি? পতিত হয়েছি, আমি একদম রক্তাক্ত হয়ে গেছি। আচ্ছা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনটাকে মেটাফোর করে, আমাদের প্রত্যেকের জীবনে মেটাফোর। আমরা সবাই উত্থান পতনের মধ্যে দিয়েই যাচ্ছি। আচ্ছা, এরপরে এই পরের লাইনটাও অনেক, দুইটা লাইন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা কোটেশন গুরুত্বপূর্ণ কোটেশন। মেক মি দাই লায়ার ইভেন দ্য ফরেস্ট ইজ, আমাকে তোমার বিনা করে নাও, আমাকে তোমার বিনা করে নাও, মানে কি ওয়েস্ট উইন্ডকে বলতেছে যে আমাকে তোমার বিনা করে নাও, ইভেন দ্য ফরেস্ট ইজ, ঠিক যেমন এই বনভূমি। অর্থাৎ কবি এখানে নিজেকে লায়ার অর্থাৎ বিনার একটা বিশেষ ধরনের একটা মানে বাদ্যযন্ত্র এর সাথে তুলনা করতেছেন। তো বনভূমির উপর দিয়ে বাতাস বয়ে গেলে যেমন একটা শব্দ হয়, কবি চান কি চান যে বাতাস যেন তার উপর দিয়ে বয়ে গিয়ে তার মাধ্যমে নতুন সুর বা বার্তা তৈরি করে। আচ্ছা, হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, যে তাতে কি যদি আমার এই যে পাতাগুলো বনের মতোই ঝরে পড়ে। হ্যাঁ, দ্য টিউমাল্ট অফ দ্য মাইট হারমোনিস, যে তোমার এই শক্তিশালী যে ঐক্যতান বা সুর, সেই প্রচন্ড গর্জন। অর্থাৎ লিপস বলতে কবি যে বয়স বা তার যে পুরনো চিন্তাগুলোকে, এগুলোকে তিনি বোঝাচ্ছেন। তো বন থেকে যেন কি করে, বন থেকে যেমন পাতা ঝরে যায়, কবির জীবন থেকেও হয়তো তেজ কমে যাচ্ছে দিন দিন, কিন্তু তিনি চান বাতাসের সেই যে শক্তি, মহাশক্তি, সেটা যেন তার এই যে দুঃখময় জরাজীর্ণ জীবনটা একটা সুরেলা ছন্দকে কি করে, সুরেলা ছন্দে রূপান্তরিত করে। তিনি ওয়েস্ট উইন্ডের কাছে এই প্রার্থনাটা তিনি করতেছেন। আচ্ছা, উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটামনাল টোন, যে উভয়ের মধ্যেই থেকেই গ্রহণ করবে এক গভীর শরতের সুর, অটামনাল টোন শরতের সুর। সুইট দো ইন স্যাডনেস বি দাও স্পিড ফিয়ার্স, যে যা কি যে বিষণ্ণ হইলেও মধুর হও তুমি, মানে কি বি দাও মানে কি হও তুমি, স্পিড ফেয়ার্স, যে একটা প্রচন্ড আত্মা। স্পিড ফেয়ার্স মানে কি একটা প্রচন্ড আত্মা। অর্থাৎ কবি বোঝাচ্ছেন যে কবি এবং বন উভয়ের মধ্যেই বাতাস একটা কি যে বিষণ্ণ মিষ্টি সুর, অটার্নাল যে টোন যাকে বলতেছে, এটা তৈরি করবে কবি এবং বাতাসের মধ্যে। আচ্ছা, তো এখানে কবির নিজের জীবনের যে দুঃখ এবং প্রকৃতির নিঃসঙ্গতা, এটা মিলেমিশে কি হয়ে গেছে, একদম একাকার হয়ে গেছে। কবি সেই প্রচন্ড শক্তিকে, অর্থাৎ এজ এ স্পিরিট ফেয়ার্স যাকে বলা হচ্ছে, নিজের ভেতরে ধারণ করতে চাইতেছেন। আচ্ছা, এরপর কি বলতেছেন, মাই স্পিরিট বি দাও মি ইম্পিটিয়াস ওয়ান, অর্থাৎ মাই স্পিরিট যে আমার আত্মা, বি দাও মি তুমিও হও কি আমি, ইম্পিটিয়াস ওয়ান ওগো অদম্য সত্তা। অর্থাৎ কবি এখানে বায়ুর সাথে একাত্ম হইতে যাচ্ছেন, অর্থাৎ বায়ু এবং তিনি মিলেমিশে একাত্ম হয়ে যাইতে চাচ্ছেন। তিনি চান বাতাসের যে এই যে সে অদম্য শক্তি এবং যে গতি, এটা তার নিজের আত্মার শক্তিতে কি হোক, মানে রূপান্তরিত হোক। তিনি তো যুবকালেতেও সেই রকম ছিলেন, বাট তিনি এখন চাচ্ছেন বর্তমানে জীবনে করাঘাতে, জীবনের দুঃখ কষ্টে ওই শক্তিটা তো তার নাই। এজন্য তিনি বাতাসকে প্রার্থনা করতেছেন তুমি এখন আমি হয়ে যাও, মানে আমার সাথে মিলছে একাকার হয়ে যাও, যাতে করে মানে তোমার শক্তিটাই যেন মানে আমি হয়ে যাই, বা আমার শক্তিটাই যেন তুমি হয়ে যাও, মানে এমনটা, ওই শক্তিটাই যেন সে তার ভিতরে পুরোপুরি ধারণ করতে পারেন এমন। তিনি আলাদা আর থাকতে চান না, বরং বাতাসের সাথে এক হয়ে যাইতে চান। তিনি এটা কে যাইতে চান? পিবি শেলি, ওয়েস্ট উইন্ডের সাথে। বাতাস কোনটা? ওয়েস্ট উইন্ডকে বোঝাচ্ছে। এরপরে একটা গুরুত্বপূর্ণ কোটেশন আছে যে ডাই মাই ডেড থটস, আমার যে মৃত চিন্তা ভাবনা, হ্যাঁ, ডাই মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, আমার যে মৃত চিন্তাগুলো এগুলো মহাবিশ্বের উপর ছড়িয়ে দাও। লাইক উইদারিং লিভস টু কুইকেন এ নিউ বার্থ, শুকিয়ে যাওয়া পাতার মতো। উইদার্ড লিভস মানে কি, যে শুকিয়ে যাওয়া পাতা, টু কুইকেন এ নিউ বার্থ, যাতে একটা কি নতুন জন্ম হয়। তো এটা দ্বারা তিনি বোঝাচ্ছেন যে এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা মানে ইয়ে হবে আপনার হচ্ছে মেটাফরিক্যাল হবে, লাইন হবে। তো এখানে তিনি বোঝাচ্ছেন যে বাতাস যেমন মরা পাতাকে উড়িয়ে নিয়ে বীজের জন্য কি করে, জায়গা করে দেয়, কবি চান যে তার ডেড থটস অর্থাৎ পুরনো যে চিন্তাগুলো, সেগুলো যেন ছড়িয়ে পড়ে পৃথিবীতে সার হিসেবে।
সার হিসেবে যেন কাজ করে পুরনো চিন্তাগুলো, এবং নতুন কোনো বিপ্লব কি করে, বিপ্লবের যেন জন্ম দেয়। অর্থাৎ পিপি শেলি চাচ্ছেন তার চিন্তাগুলো যেভাবে ওয়েস্ট উইন্ড পুরনো পুরনো পাতাগুলো গাছ থেকে যেমন ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি পিপি শেলি চাচ্ছেন তার চিন্তাগুলো যেন পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। এতে করে কি হবে, ওই বীজগুলো থেকে যেমন নতুন গাছের জন্ম হয়, ঠিক তেমনি তার চিন্তাগুলো বিপ্লবের জন্ম দেবে, নতুন কিছু মানে নতুন থটস, চিন্তা, বিপ্লব এগুলো জন্ম দেবে। তিনি এই জন্য ওয়েস্ট উইন্ডের কাছে প্রার্থনা করতেছেন যে ড্রাইভ মাই থটস ওভার দ্য ইউনিভার্স লাইক উইদার্ড লিভস টু কুইকেন এ নিউ বার্থ অ্যান্ড বাই incantation of this verse and by incantation of this verse। এবং এই প্রার্থনার যে ইনক্যান্টেশন বলতে মন্ত্রপুত একটা অবস্থা, অফ দিস ভার্স এই কি যে শক্তির মাধ্যমে, যে কবি এখানে ইনক্যান্টেশন মানে কি মন্ত্রের সাথে যে তুলনা করতেছেন, বিষয়টা হচ্ছে এমন, তিনি বিশ্বাস করেন যে কবিতার যে লাইনগুলোর মধ্যে একটা জাদুকরী কি আছে, জাদুকরী শক্তি আছে, যে মানুষের মনে কি আনতে সক্ষম, পরিবর্তন আনতে সক্ষম। আচ্ছা, তো এরপরে কি বলতেছে, স্ক্যাটার অ্যান্ড ফ্রম অ্যান extinguished heart যে ashes and sparks my words among mankind। scatter মানে কি ছড়িয়ে দাও, as from an extinguished heart যে ছড়িয়ে দাও যেমন কোনো যে অনির্বাপিত অগ্নিকুণ্ড থেকে, বিষয়টা হচ্ছে এমন যে অগ্নিকুণ্ড থেকে এমন, তো ashes of spark মানে কি যে ছাই বা স্ফুলিঙ্গ এটা ছড়ায়, my words among mankind আমার শব্দগুলো মানব জাতির মাঝে। বিষয়টা হচ্ছে এমন, কবি তার কবিতাকে তার নিজের বাণীকে এটা অ্যাশেস বা স্পার্কস অর্থাৎ ছাই বা স্ফুলিঙ্গের সাথে তুলনা করতেছেন। তো তিনি চাচ্ছেন যে তার যে বাণীটা এটা ওয়েস্ট উইন্ডের মতোই বা ছাই বা স্ফুলিঙ্গ এটার সাথে তিনি যেহেতু তুলনা করতেছেন এর মতো ছড়িয়ে যাক। তো বাতাসের সাথে যেমন হচ্ছে ছাইগুলো উড়ে যায়, ঠিক তেমনি পিবি শেলি চাচ্ছেন তার চিন্তাগুলো এভাবে ছড়িয়ে যাক মানব জাতির মাঝে। আচ্ছা, আর এভাবে তিনি এটার সাথে তুলনা করতেছেন। পাশাপাশি তিনি এটা বলতেছেন যে একটি অগ্নিকুণ্ড পুরোপুরি নিভে না গেলেও যেমন এর ছাইয়ের নিচে আগুন লুকিয়ে থাকে, তা নতুন নতুন আগুন জ্বালাইতে পারে। তো কবির বিশ্বাস তার শব্দগুলো মানুষের মনে কি একটা বিপ্লব জ্বালিয়ে দেবে, তার যে চিন্তা ভাবনা, ওই যে তার যে ডেড থটস গুলো সেগুলো পরিবর্তন আনবে, বিপ্লব জ্বালাবে, আগুন জ্বালাবে, চারিদিকে পরিবর্তন আনবে। আচ্ছা, be through my lips to unawaken earth যে আমার কণ্ঠস্বরের অর্থাৎ আমার কণ্ঠের, be through my lips to unawaken earth যে আমার কণ্ঠের অর্থাৎ লিপস মানে কি ঠোঁটের মাধ্যমে এই ঘুমন্ত পৃথিবীর কাছে হও। অর্থাৎ শেলি এখানে নিজেকে প্রকৃতির একটি মাধ্যম হিসেবে তিনি কল্পনা করতেছেন, এবং তিনি বলতেছেন এই যে আনঅ্যাওয়েকেন্ড আর্থ বলতে তিনি কি বুঝাইছেন, এই আনঅ্যাওয়েকেন্ড আর্থ বলতে তিনি সেই সমাজ বা মানুষকে বুঝিয়েছেন যারা কিনা পরাধীন বা অজ্ঞতার বা দেখা যাচ্ছে যে অজ্ঞতার একটা ঘুমে তার আচ্ছন্ন হয়ে আছে, পরাধীনতার ঘুমে আচ্ছন্ন হয়ে আছে প্রত্যেকটা মানুষ। কবি চান বাতাস তার কণ্ঠকে ব্যবহার করে সেই ঘুমন্ত জাতিকে কি করবে, পুরোপুরি জাগিয়ে দেবে, তাদের কাছে পৌঁছে যাবে বাতাসটা। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এখন ঘুমন্ত, এবং এই ওয়েস্ট উইন্ড তার যে চিন্তাটা এটাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে, এই প্রার্থনা তিনি করতেছেন। আচ্ছা, এরপরে কি বলতেছে, দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি ও উইন্ড, দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি যে এক ভবিষ্যৎবাণীর, যে ট্রাম্পেট মানে হচ্ছে তুরি এমন, যে ওহে বায়ু ও উইন্ড, অর্থাৎ শেলি এখানে নিজেকে একটা প্রফেট, সোজা কথা প্রফেসি এখানে আসতেছে, প্রফেট বা একটা ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে তিনি উপস্থাপন করতেছেন প্রফেট। আর ট্রাম্পেট মানে রণভেরি এমন, তো এটা হলে আমার একটা বাদ্যযন্ত্র, সোজা কথা একটা বাদ্যযন্ত্র যা কোনো একটা বড় ঘোষণা বা যুদ্ধের শুরুতে কি করা হয়, বাজানো হয় সিঙ্গার মতো। তো কবি চান তার কবিতা সেই তুরির মতো কাজ করবে, যা মানুষকে নতুন একটা যে ভোর, নতুন একটা বিপ্লব, নতুন একটা সোনালির যে ভোর বা বিপ্লবের যে একটা ভবিষ্যৎবাণী এটা শোনাবে। এরপরে কি বলতেছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, বিখ্যাত লাইন, সবচেয়ে বিখ্যাত লাইন, এটা হচ্ছে রিটোরিক্যাল কোশ্চেন। হ্যাঁ, তো ইফ উইন্টার কামস যদি শীত আসে তবে বসন্ত কি খুব দূরে থাকতে পারে। অর্থাৎ কি যদি দুঃখ আসে, দুঃখ কষ্ট শৃঙ্খলা, রাজনৈতিক শৃঙ্খলা এগুলোর প্রতীক। অর্থাৎ উইন্টার দুঃখটা হচ্ছে আপনার মৃত্যু, উইন্টার হচ্ছে আপনার অর্থাৎ শীত, এটা হচ্ছে দুঃখ কষ্ট রাজনৈতিক শৃঙ্খলা, অর্থাৎ মানুষ স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারে না,
একটা বন্দি একটা অবস্থা। তো এই যে সবকিছু যদি আসেই, সব খারাপ কিছু যদি আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? এবং স্প্রিংটা হচ্ছে সুখের বা ভালো সময়ের প্রতীক, হ্যাঁ? তাহলে অর্থাৎ স্বাধীনতার প্রতীক, সোজা কথা, বিপ্লবের প্রতীক। তো কই বলতেছেন যে প্রকৃতিতে যেমন শীতের পরে বসন্ত আসে, এটা আসবেই, ঠিক তেমনি প্রকৃতিতে শীতের পর বসন্ত এটা আসবে, এটা অনিবার্য। ঠিক তেমনি মানুষের জীবনে অন্ধকার সময়ের পরে আলো ঠিকই আসবে, এটা অবশ্যই অনিবার্য, আসবেই। এটি একটা মানে আশাবাদ তিনি প্রকাশ করতেছেন যে ইফ উইন্টার কামস, যদি শীত আসেই, স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে কি শীত দূরে থাকতে পারে? অর্থাৎ দুঃখ কষ্ট তো বা রাজনৈতিক বন্দি দশা, নিজের মনোভাব প্রকাশ করতে পারতেছিল না মানুষ দীর্ঘ 17 বছর। তো এই যে এটা ওই সময়টা আমাদের উইন্টার গেছে, এরপরে বর্তমানে কি একটা মোটামুটি একটা স্প্রিং এর ভাব আছে, মোটামুটি তাও তো বলতে পারতেছে। কিন্তু আগে তো খালি তেল বেনি চলতে হইতো। তো এই যে স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা কি মানে কি খুব দূরে থাকতে পারে? না, এটাও চলে আসে, পরিবর্তন আসবেই, আসবে। অর্থাৎ কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, দুঃখ কোনো সময় মানুষের দীর্ঘস্থায়ী নয়। বিশাল একটা লাইন, মানে এটা রিটোরিক্যাল কোশ্চেন, এটা দেওয়া হয় মূলত একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, একটা মতামত দেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য নয়, বরং নিজের মনোভাব প্রকাশ করার জন্য, নিজের মনটাকে প্রকাশ করার জন্য এই বিখ্যাত লাইনটা তিনি ব্যবহার করছেন যে এই উইন্টার কামস, যদি দুঃখ আসে, সোজা কথা, যদি রাজনৈতিক বন্দি দশা, দুঃখ কষ্ট মৃত্যু রোগ শোক সবকিছু যদি আসে, ভালো সময় কি দূরে থাকতে পারে? ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? না, এটা এর পরেই আছে, অন্ধকারের পরেই আলো আসে। এবং আল্লাহ তাআলা এটা বলছেন যে কি নিশ্চয়ই কি দুঃখের পরে কষ্টের পরে স্বস্তি আছে, কষ্টের পরেই স্বস্তি আছে, এই লাইনটা কোরআনেও আছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে কবিতা, সম্পূর্ণ কবিতা। আপনাদের কবিতাটার আরেকটু কাজ বাকি আছে, মোটামুটি 2 ঘন্টা পরে আপনাদের এই পিডিএফটা আমি দিয়ে দিব, সবাই এটা সেভ করে রাখেন। তো কনসেপশন কি ক্লিয়ার? ফিরোজুল আলম? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আজকে এটাই, পিবি শৈলী থেকে এটাই পড়াবো। পরে যদি সিলেবাসে দেয় তাহলে অন্য কবিতা আসবে, তবে এটা তো অবশ্যই থাকবে, এটা কোনোভাবে বাদ যাবে না, যার কারণে এটা পড়ানো। পরে আমাদের রুটিন অনুযায়ী ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আজকে এ পর্যন্তই, এখানেই সমাপ্ত করে দেব। এনিওয়ান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাদেক হুসাইন বলেন। স্যার, এই কবিতাটার মূল ভাব আমি মানে অনেকভাবে বোঝার চেষ্টা করছি, ট্রাই করছি আর কি, কিন্তু এত সুন্দরভাবে আসলে আমি বুঝি নাই আজকে, যেটা মানে আর কি আপনার কাছ থেকে যেটা বুঝলাম আর কি। সম্পূর্ণ মূল ভাব খুব সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে আপনাদের এটাকে পয়েন্ট আউট করে নিতে হয়, হ্যাঁ, যে প্রথম স্ট্যান্ডা কি বলছে, দ্বিতীয় স্ট্যান্ডা কি বলছে, থার্ড স্ট্যান্ড, এখানে তো 5টা এভাবে স্ট্যান্ডা ভেঙে আছে। ভেঙে কেউ কখনোই বুঝায়নি, মানে এখানে ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু মানে এইভাবে প্রতিটা অক্ষর ভেঙে 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 ভেঙে, মানে এটা জাস্ট আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং আর কি অনেকটা। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে ধরেন মানে আমি বলি না যে লিটারেচারকে একটু ফিল করা লাগবে, হ্যাঁ, মানে নিজের অবস্থান থেকে ভাবা লাগবে। আপনি যখন নিজের ফিল অবস্থান করা থেকে যায় ফিল করবেন আপনার তখন ক্লাসগুলো এটা করলে। ইজি, হ্যাঁ, তখন এটা ইজি হয়ে যাবে। আর এটাকে ফিল মানে ওই যে বলি না যে ধারণ করা, দেখেন প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, মানে এক কথায় প্রত্যেক, এই যে আমি বলি না যে মানে বিষয়টা হচ্ছে এমন যে আমাদের যে লিটারেচার আমরা কি করছি আগে, আমরাও সোজা কথা পাস করার জন্য পড়ছি আমাদের সময়, কিন্তু আমি যখন পড়াইতে শুরু করলাম আজ থেকে প্রায় 6 বছর আগে, তখন দেখলাম যে লিটারেচার আসলে খালি পড়লে হবে না, এটার যে বিভিন্ন যে রেফারেন্স, বিভিন্ন অ্যালুশন, এগুলোকে জানা লাগবে। আর এগুলো যখন জানলাম তখন দেখলাম এটা একটা মহাসাগর, এর ভেতরের যে লেসন, আমিও মানে এখনো শেখার মধ্যে আছি, এই জন্য আমি নিজে কোনো সময় টিচার বলে পরিচয় দিই না। তো আমরা প্রত্যেকে হচ্ছে জ্ঞানের ছাত্র, আমরা সবসময় শেখার মধ্যে আছি। এই যে আপনাদের আজকে যে ক্লাসে আসছি, আমারও কিন্তু প্রিপারেশন নেওয়া লাগছে, মোটামুটি প্রিপারেশন নিয়েই আসছি। বা আমি যেন মানে বিষয়টা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত প্রিপারেশন নিই যতক্ষণ না পর্যন্ত আমার কনফিউশন ক্লিয়ার না হয়, কারণ আমি যদি কনফিউশনে থাকি তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে না। তো এই জন্য বিষয়টা হচ্ছে এমন, আমরা প্রত্যেকে হচ্ছে জ্ঞানের ছাত্র, আমি বরাবরই বলি যে আমরা কোনো সময় যতই যাই হই না কেন, নিজেকে কোনো সময় শিক্ষক আমরা দাবি করবো না, মানব জাতির শিক্ষক একজনই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই হচ্ছে জ্ঞানের ছাত্র, এবং আমরা সেই বরাবরই এটা বলি আমি যে
দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আমরা শিখি। এবং এর পরবর্তীতে এখন হয়তো যেভাবে আমি এক্সপ্লেইন করলাম, পরের বার হয়তো যেভাবে আরো এক্সপ্লেইন করব, এটা হয়তো আরো বেশি ভালো হবে। তারপরের বার যখন এক্সপ্লেইন করব, এর খুঁটিনাটি হয়তো আরো বেশি উঠবে। বিষয়টা এমনই, হ্যাঁ, মানে বলে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। তো বিষয়টা এমনই, আপনি যত পড়বেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি পিক করতে পারবেন। এই জন্য আমি বলি যে আপনারা এই যে সামারিটা পড়েন, মানে কবিতা লাইনগুলো পড়েন বা বিভিন্ন বিষয়গুলো একটু খুঁটে খুঁটে পড়েন, তাহলে কি হবে, যেকোনো এই যে ইয়েগুলো, এই যে 40-40 কেন পাওয়া সম্ভব হচ্ছে। এই গত পরীক্ষাতে 4 নম্বরেও মোটামুটি 40-40ও পাইছে অনেকে, 3 জন পাইছে। তার মধ্যে সোহাইবুর রহমান একজন ছিলেন, রেশমা আক্তার সম্ভবত ছিলেন। যাই হোক, তো কেন পাচ্ছেন? কারণ তারা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ছেন। আপনি যখন লাইন বাই লাইনগুলো ফিল করবেন এভাবে, ওইভাবে কিন্তু ব্যাখ্যাগুলো লিখে দেওয়া, তখন যেখান থেকে আসুক না কেন আপনি বুঝতে পারবেন, আপনি স্পেসিফিক ভাবে বিষয়টা আইডেন্টিফাই করতে পারবেন যে না, আনসারটা এটাই। হ্যাঁ, আর এই জিনিসটাই আপনাকে লেকচারার বানাবে। হ্যাঁ, এতটা ডিটেলস পড়ার দরকার ছিল না, কোনো দরকার ছিল না, যদি না রিটেন থাকতো। রিটেন থাকলে তো আপনাদের সর্বোচ্চ 12টা ক্লাস দিতাম, মানে মানে একদম ভালো রেজাল্ট মোটামুটি পাশ করার জন্য 12টা ক্লাস যথেষ্ট ছিল, আর সর্বোচ্চ ভালোর জন্য 18টা ক্লাস এনাফ ছিল। কিন্তু এখন তো আসলে চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এমসিকিউ, এই জন্য একটু খুঁটে পড়া লাগতেছে। তাছাড়া এত কষ্ট জীবনে করা লাগতো না। ঠিক আছে, আর সিলেবাসটা কবে পেতে পারি? এখন এটা যেদিন সিলেবাস দিবে তখন তখন স্যার তো উপায় নাই। তবে ফেব্রুয়ারিতে সার্কুলার সাথে সাথে আপনার সিলেবাস পাবেন, খুব দ্রুতই পাবেন, এটা দেরি হবে না। শেক্সপিয়ার থেকে কি আমরা কি জাস্ট একটা পড়লাম, হ্যামলেট, আর কি পড়বো না? হ্যাঁ, যদি সিলেবাসে দেয় অবশ্যই পড়বেন। হ্যামলেটটা হচ্ছে এভারগ্রিন, এটাকে কোনো সময় বাদ দেয় না, বিসিএস এনটিআরসি কোনোটাই বাদ দেয় না, এই জন্য এটা পড়াইছি। আর বাকিগুলো যেগুলো দিবে সেগুলো পড়ানো হবে, কোনো টেনশন নাই। মানে আপনাদের যেভাবে পড়ানো হচ্ছে সেইভাবেই কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের ইনস্টিটিউট থেকে, এটা নিয়ে কোনো টেনশন নাই। সব ওভারঅল প্রয়োজনে মানে সেইভাবে ব্যবস্থা না হবে, যাতে আপনাদের মানে কোনো কিছু যেন ল্যাকিংস না থাকে। ঠিক আছে, টেনশন নাই, সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই রাখি। ইনশাল্লাহ আবারও নেক্সট ক্লাসে দেখা হচ্ছে রুটিন অনুযায়ী। আর এই টিপটা আমি মোটামুটি ঘন্টা 2 পরে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।